তো আজকে আমি তোমাদের এডমন্ড হুসার স্টার্ট করব। একটু দাঁড়াও 1 মিনিট। রেকর্ডিং করতে ভুলে গেছি। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের এডমন্ড হুসার স্টার্ট করলাম। তো হুসার থেকে অনেকে বলছে কোশ্চেন এসেছে। কি ধরনের কোশ্চেন এসেছিল হুসার থেকে? রিগোরাস সায়েন্স দিয়ে বললো একজন কোশ্চেন এসেছে তোমাদের। এই ধরনের কোশ্চেন এসেছে কি রিগোরাস সায়েন্সের কোনো কিছু দিয়ে? রিগোরাস সায়েন্স কেন বলেন তাতে সোজা অপশনই ছিল। তারপরে আরেকটা হচ্ছে ম্যাচিং করতে দিয়েছিল। ও, হুসাল থেকে ম্যাচিং দিয়েছে আর ওই রিগোরাস সায়েন্স দিয়ে কোশ্চেন দিয়েছে। আচ্ছা, তো দেখো ফার্স্টেই তোমাদের যেটা পড়তে হবে বুকগুলোর নাম। হুসাল থেকে বুকের নাম দিয়েও কিন্তু কোশ্চেন আসে তোমাদের। তো ফার্স্ট বুক দেখো, লজিক্যাল ইনভেস্টিগেশন। লজিক্যাল ইনভেস্টিগেশন কিন্তু হুসালের কত সালটা মনে রাখতে হবে, সাল দিয়েও এবার কোশ্চেন এসেছে শুনেছি, যে সাল দিয়ে আবার ম্যাচিং করে দিয়েছে যে কোনটা আগে কোনটা পরে, এরকম কোন ধরনেরও কোশ্চেন এসেছে। তো সিকোয়েন্স গুলো কিন্তু মনে রাখতে হবে যে কত সাল। লজিক্যাল ইনভেস্টিগেশন কিন্তু এটা হুসারের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। লিখে নাও, এটা একদম প্রথম গ্রন্থ হচ্ছে লজিক্যাল ইনভেস্টিগেশন। এবং এই গ্রন্থটার মাধ্যম দিয়ে কিন্তু ফেনোমেনোলজি, এটার ভিত্তিটা স্থাপিত হয় কিন্তু এই লজিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যম দিয়েই। তো এটা কিন্তু লিখে নেবে। কনসিডার্ড হুসাল ফার্স্ট মেজর ওয়ার্ক অ্যান্ড ক্রিটিসাইজ সাইকোলজিজম। এই গ্রন্থে কিন্তু ক্রিটিসাইজ করেছিল সাইকোলজিজমকে। লিখে নাও, ঊনবিংশ শতকে অনেক দার্শনিক কি মনে করতেন, যে যুক্তিবিদ্যা, লজিক, এই লজিক আসলে এই সাইকোলজি, মনোবিজ্ঞানের একটা অংশ। এই মতবাদকে কি বলা হয়? সাইকোলজিজম। এবং হুসাল কিন্তু এর তীব্রভাবে বিরোধিতা করেছেন। তোমাদের প্রিভিয়াস কোশ্চেন এসেছে যে এই সাইকোলজিজমের বিরোধিতা কে করেছেন, এটা কিন্তু হুসাল করেছেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন ফলো করবে দেখবে এই কোশ্চেন চলে এসেছে। একটু দাঁড়াও। আচ্ছা, কি মেসেজ করছে? আচ্ছা, জয়েন, আমি তো সবাইকে জয়েন করাতে পারছি, জয়েন হতে পারছে না কেন? একটু দাঁড়াও। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 1 মিনিট। তো হুসালের ফার্স্ট ওয়ার্ক যেটা লজিক্যাল ইনভেস্টিগেশন, এটা কিন্তু হুসালের অন্যতম প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবং এই গ্রন্থের মাধ্যম দিয়ে কিন্তু ফেনোমেনোলজির ভিত্তিটা স্থাপিত হলো। তাহলে এখানে কিন্তু তিনি কি করলেন? ক্রিটিসাইজ সাইকোলজিজম। তিনি কিন্তু এর বিরোধিতা করেছিলেন, ক্রিটিসাইজ করেছেন। তো সাইকোলজিজম এর মতে কি, যে যুক্তির নিয়ম এগুলো কিন্তু মানুষের মানসিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এবং এই সত্য, ট্রুথ, এই ট্রুথ কিন্তু ব্যক্তি অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আমার কাছে যেটা সত্য তোমার কাছে মিথ্যা হতেই পারে সেটা। তো হুসালের মতে কিন্তু যুক্তির নিয়ম সবসময় সর্বজনীন, ইউনিভার্সাল হবে। লিখে নাও, হুসালের কাছে সবসময় যুক্তির নিয়ম সর্বজনীন, ইউনিভার্সাল হবে। সত্য কোনো ব্যক্তির এই সাইকোলজি, মনস্তাত্ত্বিক এই অবস্থার উপর কখনোই নির্ভর করবে না। এই জন্যই তিনি ক্রিটিসাইজ করলেন সাইকোলজিজমকে। ট্রুথ কখনোই কোনো ব্যক্তির মনস্তাত্ত্বিক, সাইকোলজি এগুলোর উপর নির্ভর করবে না। এই জন্যই তিনি ক্রিটিসাইজ করলেন। তাহলে এই গ্রন্থের সমালোচনাগুলো কি কি? ফার্স্টে কি কি বললাম? লজিক্যাল ইনভেস্টিগেশন, এই গ্রন্থে কিন্তু তিনি সাইকোলজিজমের সমালোচনা করলেন। হুসাল দেখালেন যে যে যুক্তিবিদ্যা যদি মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল হয়, তাহলে কিন্তু কখনোই কোনো সার্বজনীন সত্য থাকবে না, কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকবে না। এই জন্যই তিনি সাইকোলজিজমের ক্রিটিসাইজ করলেন।
and introduce the foundations of phenomenology, explain the concept of intentionality. ইন্টেনশনালিটির বিকাশ তিনি ব্যাখ্যা করেন যে সমস্ত চেতনা কি, যে কোনো না কোনো বস্তুর বা কোনো না কোনো বিষয়ের চেতনা, চেতনা হতে গেলে কিন্তু কোনো একটা বিষয়ের অভিমুখী হতে হবে, বিষয়টা সেখানে থাকতে হবে। সমস্ত চেতনায় কিন্তু কোনো না কোনো বস্তু বা কোনো না কোনো বিষয়ের চেতনা হবে। যেমন আমি একটা গাছ দেখছি, হ্যাঁ শ্রেয়া, তোমার জয়েন করতে প্রবলেম হচ্ছিল তাই তো? তোমার ফোনের কিছু ইস্যু হচ্ছিল, আমার এই দিক থেকে কিন্তু কোনো ইস্যু হয়নি। হ্যাঁ, তোমার ফোনের ইস্যু হচ্ছিল এটা, ঠিক আছে? তো একটুখানি রেকর্ডিংটা শুনে নেবে, আমি ফার্স্ট থেকে একটুখানি জাস্ট বলেছি, ঠিক আছে? ওটা একটু রেকর্ডিং শুনে একটুখানি লিখে নেবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো এরপর যেটা বলছিলাম, ইন্ট্রোডিউস দ্য ফাউন্ডেশনস অফ ফেনোমেনোলজি, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ইন্টেনশনালিটি। তো এই গ্রন্থে, এই লজিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থে, এই গ্রন্থেই কিন্তু তিনি প্রথমবারের মতো ফেনোমেনোলজির এই পদ্ধতির মৌলিক ভিত্তিটা প্রতিষ্ঠিত করলেন, ফাউন্ডেশনস। তাহলে এখান থেকে কিন্তু সূচনা হলো ইন্টেনশনালিটি। যেমন তিনি ব্যাখ্যা করলেন কি, যে সমস্ত চেতনা কিন্তু কোনো না কোনো বিষয়ের অভিমুখী। আমি একটা গাছ দেখছি, আমি একটা ঘটনার কথা স্মরণ করছি, একটা বিষয় রয়েছে, সমস্ত চেতনা, সমস্ত কনসাসনেস কোনো না কোনো বিষয় বা কোনো না কোনো বস্তুর চেতনা। তাহলে এখানেই কিন্তু তিনি সেটা করলেন এই গ্রন্থে, লজিক্যাল ইনভেস্টিগেশন গ্রন্থে। এই দিয়ে কোশ্চেন আসতে পারে যে কোন গ্রন্থে করেছেন তিনি, এইগুলোর কথা বলেছেন, ইন্টেনশনালিটির কথা, ঠিক আছে? এগুলো দিয়েও কোশ্চেন দেয় তোমাদের, খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন যেখান থেকে সেখান থেকে দেবে, তো সবটা পড়তে হবে। এরপর দেখো, আইডিয়াস পার্সনিং টু এ পিওর ফেনোমেনোলজি অ্যান্ড টু এ ফেনোমেনোলজিক্যাল ফিলোসফি। তো এইটা কিন্তু হুসালের কত সালে লেখা? 1913, লিখে নেবে, 1913 সালে কিন্তু এটা লেখা। এবং সংক্ষিপ্ত নাম কিন্তু আইডিয়াস ওয়ান, যেটা দিয়ে তোমাদের কোশ্চেন দেয়, আইডিয়াস ওয়ান কার লেখা? আইডিয়াস ওয়ান কিন্তু হুসালের লেখা। এবং তিনি কিন্তু এখানে কি নিয়ে কথা বলছেন? ইন্ট্রোডিউস ফেনোমেনোলজিক্যাল রিডাকশনস এন্ড এক্সপ্লেইন ইপোকি ব্র্যাকেটিং। হুসাল বললেন কি, যে দর্শন, এই দর্শন কিন্তু আমাদের যে সাধারণ বিশ্বাসগুলো, এগুলোকে কিন্তু ব্র্যাকেট করে রাখতে হবে, একটা বন্ধনীতে রাখতে হবে, ব্র্যাকেটিং করে রাখতে হবে। আমি একটা টেবিল দেখছি, সাধারণভাবে কি বলছি, যে টেবিলটা বাস্তবে রয়েছে, কিন্তু ফেনোমেনোলজি হুসাল কি বলবেন, যে টেবিলটা আমার চেতনায় কিভাবে উপস্থিত রয়েছে। তাহলে এই ব্র্যাকেট করে দেওয়াটাকে কি বলা হচ্ছে? ইপোকি। ব্র্যাকেট করে দেওয়া কোন গ্রন্থে রয়েছে? এটা আইডিয়াস ওয়ান গ্রন্থে তিনি এইগুলো সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। দেন হচ্ছে ফিনোমেনোলজিক্যাল রিডাকশনস। ইপোকির পর কিন্তু কি করলেন তিনি? ইন্ট্রোডিউস ফেনোমেনোলজিক্যাল রিডাকশন। মানে কি এটা? মানে কি, যে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার যে বিশুদ্ধ রূপ, পুরো পিওর ফর্ম, এই অভিজ্ঞতার বিশুদ্ধ রূপটাকে কিন্তু ছেকে ছেকে রিডাকশন করে করে কিন্তু বিশ্লেষণ করা হয়। এই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় ফিনোমেনোলজিক্যাল রিডাকশন। এটা কি, যে অভিজ্ঞতার বিশুদ্ধ রূপটাকে, পিওর ফর্মটাকে বিশ্লেষণ করে। and develop transcendental phenomenology। এখানে কিন্তু কিছুর অর্থ, কোনো জিনিসের অর্থ, কোনো বিষয়ের অর্থ এবং তাৎপর্য কনসাসনেস, চেতনার মাধ্যম দিয়ে গঠিত হয়। এবং এখান থেকেই সূচনা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফিনোমেনোলজির। এই গ্রন্থের মধ্যে যেগুলো রয়েছে, আমি জাস্ট এগুলোকে বলে যাচ্ছি, আমি এখনো ব্যাখ্যা করিনি, জাস্ট বলছি কোন গ্রন্থে কি কি বিষয় নিয়ে তিনি বলে গেছেন, জাস্ট এইটুকুনি বলছি এখন। তারপর দেখো, কার্তেশিয়ান মেডিটেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্তেশিয়ান, এক মিনিট,
কার্তেশিয়ান মেডিটেশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ হুসালের, যেগুলো আমি ইম্পর্টেন্ট গ্রন্থ আমি লিখেও দিয়েছি, একটু দেখো। ইন্সপায়ার্ড বাই রেনে ডেকার্স, কার্তেশিয়ান মেডিটেশন, এটা কত সাল? 1900, পুরো পরপর করে পড়বে, 1931 সাল। তো এই গ্রন্থে তিনি কি বলছেন, এটা কিন্তু মূলত রেনে ডেকার্স এর দর্শনের দ্বারা কিন্তু এটা ইন্সপায়ার্ড হয়েছে বা অনুপ্রাণিত হয়েছে। অ্যান্ড ডিসকাস দ্য ট্রান্সেন্ডেন্টাল ইগো, খাতায় নোট করো এগুলো। ডিসকাস করেছে কি ট্রান্সেন্ডেন্টাল ইগো নিয়ে। এই কার্তেশিয়ান মেডিটেশন এই গ্রন্থটা কিন্তু হুসালের। এখানে তিনি কি নিয়ে কথা বলেছেন? ট্রান্সেন্ডেন্টাল ইগো। ডেকার্ট যেমন বলেছিলেন যে কজিটো, আমি চিন্তা করি অতএব আমি আছি, এই কথাটা কিন্তু ডেকার্ট বলেছিলেন। কজিটো ইরগোসাম মানে কি, আমি চিন্তা করি অতএব আমি আছি। এখান থেকেই তার দর্শনটা, ডেকার্টের দর্শনটা কিন্তু শুরু হয়েছিল। তেমনি হুসাল কি করলেন? হুসাল বললেন যে চেতনা, আমাদের যে কনসাসনেস, এই কনসাসনেস, এই চেতনার বিশুদ্ধ যে কেন্দ্র বা ট্রান্সেন্ডেন্টাল যে ইগোটা, এটা কিন্তু সূত্রপাত হচ্ছে কিন্তু এটার থেকেই। ওকে, তো এখানে কিন্তু তিনি ডিসকাস করেছে কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ইগো নিয়ে কার্তেশিয়ান মেডিটেশনে। ডেকার্টের দ্বারা ইন্সপায়ার হয়ে কজিটো ইরগোসাম, যেমন ডেকার্ট বলেছিলেন, সেই ধারণাটার দ্বারা ইন্সপায়ার হয়ে তিনি কিন্তু ডিসকাস করলেন কি ট্রান্সেন্ডেন্টাল ইগোর কথা। and explores intersubjectivity, কোন গ্রন্থে কি কি নিয়ে করেছেন সেইগুলো থেকে কোশ্চেন আসবে, তো এগুলো পড়তে হবে। এক্সপ্লোরস ইন্টারসাবজেক্টিভিটি অ্যান্ড কনসাসনেস, এইগুলোর কথা কিন্তু। ইন্টারসাবজেক্টিভিটি মানে কি, যে আমি একটা কোনো বিষয়কে কিভাবে জানি, যে অন্য মানুষেরও চেতনা রয়েছে, এই সমস্যার সমাধান করতে গিয়ে কিন্তু হুসাল ইন্টারসাবজেক্টিভিটির ধারণাটাকে বিকাশ করলেন। এবং এই গ্রন্থে কিন্তু হুসাল ব্যক্তি চেতনা এবং অন্যদের চেতনার মধ্যে একটা সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। কার্তেশিয়ান মেডিটেশনে কিন্তু এইগুলো নিয়েই তিনি আলোচনা করেছেন, তো এটা মনে রাখতে হবে। তারপর গ্রন্থ হচ্ছে ফর্মাল অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল লজিক। ফর্মাল অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল লজিক, পর করে গ্রন্থগুলো পড়তে হবে। ফার্স্ট লজিক্যাল ইনভেস্টিগেশন, দেন হচ্ছে আইডিয়াস ওয়ান, কার্তেশিয়ান মেডিটেশন এন্ড ফর্মাল অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল লজিক। কত সাল? তোমাদের কিন্তু আমি সালগুলো দিয়ে দিয়েছি, সালগুলো কিন্তু একটু আলাদা আলাদা রয়েছে। দেখো এখানে 1931, এখানে 1929, তো তোমরা একটু গুছিয়ে নেবে, ঠিক আছে? আমি সেরকম পরপর করে দিইনি, জাস্ট লিখে দিয়েছি, বাট সালগুলো একটুখানি তোমরা একটুখানি পরপর করে খাতায় লিখে নেবে। ওকে, তো দেখো আমি যেগুলো বেশি আসবে কোশ্চেনে, মানে তোমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আগে দিয়েছি, আর যেগুলো একটু কম আসে, এগুলো আসবে না, যেগুলো বেশি দেখা যায় না সেগুলো হচ্ছে পরে দিয়েছি, এইভাবে আমি করেছি। তো দেখো ফর্মাল অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল লজিক, এই গ্রন্থে কি করেছেন? এক্সামাইন্স দ্য রিলেশনশিপ বিটুইন লজিক অ্যান্ড কনসাসনেস। এই গ্রন্থে কিন্তু হুসাল লজিক, যুক্তিবিদ্যা এবং কনসাসনেস, চেতনার সম্পর্ককে বিশ্লেষণ করেছেন ফর্মাল এবং ট্রান্সেন্ডেন্টাল লজিক এই গ্রন্থে। and extend phenomenological analysis into formal logic, এখানে কিন্তু সেই ফর্মাল লজিক, সিলোজিজম, ডিডাকশনস, লজিক্যাল ইনফারেন্স, এইগুলো নিয়ে কিন্তু মানে তিনি আলোচনা করেছিলেন। আরেকটা গ্রন্থ হচ্ছে দ্য ক্রাইসিস অফ ইউরোপিয়ান সায়েন্স, ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি। এটা কিন্তু হুসালের একদম শেষ গ্রন্থ, হুসাল লাস্ট মেজর ওয়ার্ক। লাস্ট মেজর ওয়ার্ক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই গ্রন্থটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আমি বলছি দ্য ক্রাইসিস অফ ইউরোপিয়ান সায়েন্সেস অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি, এটা কিন্তু হুসালের লাস্ট মেজর ওয়ার্ক। এখানে তিনি কিন্তু কি করেছেন? ক্রিটিক দ্য ক্রাইসিস অফ মডার্ন সায়েন্স, এখানে কিন্তু তিনি ক্রিটিক করেছেন মডার্ন সায়েন্সকে, সমালোচনা করেছেন কিন্তু মডার্ন সায়েন্সের। and introduce the concept of the life world. লাইফ ওয়ার্ল্ড কি? এটা কিন্তু বিজ্ঞান পূর্ব যে প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা প্রাপ্ত যে মানুষের জগৎ, যেমন পরিবার, সমাজ, সংস্কৃতি, এই যে জীবন্ত জগতের ওপর
ভিত্তি করে কি করে ওঠে? বিজ্ঞান, সায়েন্স কিন্তু হয়। কিন্তু হুসাল দেখাতে চান কি, যে বিজ্ঞানের প্রকৃত ভিত্তি কি? বিজ্ঞানের, সায়েন্সের প্রকৃত ভিত্তি হলো, ফাউন্ডেশন হলো হচ্ছে জীবন্ত অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, মানুষের যে অভিজ্ঞতা। বিজ্ঞানের প্রকৃত ভিত্তি হচ্ছে এটা, মানুষের জীবন্ত অভিজ্ঞতা। তাহলে এই গ্রন্থে কিন্তু তিনি এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেছেন। ম্যাম, হ্যাঁ ম্যাম, এটা একবার রিপিট করে দেন তো। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। তো এই লাইফ ওয়ার্ল্ড গ্রন্থে তিনি কি করেছেন? তিনি কিন্তু এখানে কি বলেছেন, যে বিজ্ঞানের প্রকৃত ফাউন্ডেশন কি? মানুষের যে অভিজ্ঞতা, মানুষ যেই জিনিসগুলোকে নিয়ে এক্সপিরিয়েন্স করে, সেইগুলোকে নিয়ে আলোচনা করাই হচ্ছে বিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য, সায়েন্সের প্রকৃত উদ্দেশ্য। মানুষ কিভাবে এক্সপিরিয়েন্স থেকে জাজমেন্ট গুলো দেয়, তাহলে এটা নিয়ে কিন্তু তিনি এখানে আলোচনা করেছেন লাইফ ওয়ার্ল্ডে। ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ দ্য লাইফ ওয়ার্ল্ড কোন গ্রন্থে আলোচনা করেছেন? দ্য ক্রাইসিস অফ ইউরোপিয়ান সায়েন্স অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি। ওকে, আরেকটা গ্রন্থ রয়েছে এক্সপিরিয়েন্স এন্ড জাজমেন্ট। তো এটা হচ্ছে লাস্ট গ্রন্থ। এখান থেকে এই গ্রন্থটা সেরকম আমি দেখিনি কোশ্চেন আসতে এখান থেকে, তাও তোমরা পড়ে যাবে। এক্সপিরিয়েন্স এন্ড জাজমেন্ট, এটাও কিন্তু হুসালের। এখানে তিনি লজিক্যাল থিঙ্কিং, পারসেপশন, এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো আমি জাস্ট যেগুলো থেকে আমি দেখেছি কোশ্চেন আসছে, বেশি কোশ্চেন আসছে যেখান থেকে, সেটাও দিয়ে দিয়েছি আমি। আমি যেগুলো দেখেছি প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, লজিক্যাল ইনভেস্টিগেশন আইডিয়াস 1 and the crisis of European science and transcendental phenomenology। এক্সামের আগে এই তিনটে গ্রন্থ মনে রেখে যেতে হবে, কারণ এখান দিয়ে কোশ্চেন আসছে। তো সেটা আমি দিয়ে দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে। এরপর phenomenology, Brentano's influence and the origin of phenomenology। এই যে ফেনোমেনোলজি, এটার উৎপত্তি এবং ব্রেন্টানোর প্রভাব কি ছিল তার দর্শনে, হুসালের দর্শনে, এটা কিন্তু আগে আমাদের জানতে হবে, যে এর অরিজিন কি ফেনোমেনোলজির, এবং ব্রেন্টানোর দ্বারা কিভাবে ইনফ্লুয়েন্স হয়েছেন হুসাল। তো দেখো, ফ্রান্স ব্রেন্টানো ওয়াজ হুসাল টিচার and one of the most influential philosophers and psychologists of the 19th century. Brentano exercised a profound influence on the development of Husserl's phenomenology. তো ব্রেন্টানো কিন্তু হুসালের শিক্ষক ছিলেন, এবং 19 শতকে কিন্তু একজন বিশিষ্ট দার্শনিক এবং মনোবিজ্ঞানী ছিলেন কিন্তু ব্রেন্টানো। এবং হুসালের যে ফেনোমেনোলজি বা প্রতিভাস বিজ্ঞান, এইটার গঠনে কিন্তু ব্রেন্টানোর প্রভাব ছিল। ওকে, তো হুসাল কিন্তু নিজেই স্বীকার করেছিলেন যে তার এই যে প্রতিভাস বিজ্ঞান, এটার অন্যতম মৌলিক ধারণা কিন্তু তিনি ব্রেন্টানোর কাছ থেকেই নিয়েছিলেন। তিনি কিন্তু যে ইন্টেনশনালিটি, কোন ধারণাটা নিয়েছিলেন ব্রেন্টানোর কাছ থেকে? ইন্টেনশনালিটি, অভিমুখিতা। তিনি ব্রেন্টানোর কাছ থেকে কিন্তু এই ধারণাটা ফার্স্ট গ্রহণ করেছিলেন, কি? যে অভিমুখিতা। তো দেখো, এডমন্ড হুসাল হিমসেলফ acknowledged the one of the most fundamental concept of his phenomenology, namely intentionality. Quote and quote খাতায় লিখবে, namely intentionality was derived from Brentano's philosophy. Brentano's analysis of mental phenomena and his doctrine that every act of consciousness is directed towards an object provided the conceptual foundation upon which later built his phenomenological methods. তো ব্রেন্টানোর কিন্তু একটা বিখ্যাত গ্রন্থ ছিল, কেউ কি জানো নামটা? যখন তোমাদের পড়ানো হয়েছিল, কেউ জানো ব্রেন্টানোর বিখ্যাত যে গ্রন্থ রয়েছে? লেখো, সাইকোলজি ফ্রম অ্যান এম্পিরিক্যাল স্ট্যান্ডপয়েন্ট। ব্রেন্টানোর বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি? সাইকোলজি ফ্রম অ্যান এম্পিরিক্যাল স্ট্যান্ডপয়েন্ট।
এই গ্রন্থে তিনি কি করেছেন, সমস্ত আমাদের যে মেন্টাল ফেনোমেনা, যে মনস্তাত্ত্বিক যে ঘটনাগুলো রয়েছে, মেন্টাল যে ফেনোমেনা গুলো রয়েছে, সেগুলোকে ফিজিক্যাল ফিনোমেনা বা ভৌত ঘটনাগুলো থেকে পৃথক করে দিয়েছিলেন। ব্রেন্টানো কি করেছিলেন এই গ্রন্থে কিন্তু তিনি এটা লিখেছেন কি, যে এই সমস্ত যে মনস্তাত্ত্বিক ঘটনাগুলো রয়েছে, মেন্টাল যে ফেনোমেনা গুলো রয়েছে, সেগুলোকে কিন্তু ফিজিক্যাল ফেনোমেনা বা ভৌত ঘটনাগুলো থেকে পৃথক করেছেন। তো ফিজিক্যাল ফেনোমেনা কি, আগে এটা বুঝতে হবে যে ফিজিক্যাল ফেনোমেনা বলতে তিনি কি বুঝিয়েছেন। ভৌত প্রতিভাস, যেগুলো আমাদের বাহ্যিক জগতে উপস্থিত থাকে, যেমন কোনো রং, আলো, গাছ, বাড়ি, এগুলো আমাদের বাহ্যিক জগতে উপস্থিত রয়েছে। তো এটাকেই বলা হয় কি ফিজিক্যাল ফেনোমেনা। কি বলা হয়? ফিজিক্যাল ফেনোমেনা। এগুলো আমাদের ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে যেগুলো উপলব্ধি আমরা করতে পারি, সেটাকে বলা হয় কি ভৌত প্রতিভাস বা ফিজিক্যাল ফেনোমেনা। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। ফিজিক্যাল ফেনোমেনা বলতে তিনি কি বলেছেন, আমি আবারও বলছি ফার্স্ট থেকে। ব্রেন্টানো কিন্তু তার কোন গ্রন্থে, সাইকোলজি ফ্রম অ্যান এম্পিরিক্যাল স্ট্যান্ডপয়েন্ট, এই গ্রন্থে কি করেছেন, যে মেন্টাল ফেনোমেনা, মনস্তাত্ত্বিক ঘটনাগুলোকে তিনি কিন্তু ভৌত ঘটনা বা ফিজিক্যাল ফেনোমেনা থেকে পৃথক করেছেন। তো ফার্স্ট আমি বললাম যে ফিজিক্যাল ফেনোমেনা কি, এটা আমাদের বুঝতে হবে যে ফিজিক্যাল ফেনোমেনা বা ভৌত প্রতিভাস কি, যেগুলো আমাদের বাহ্যিক জগতে উপস্থিত রয়েছে। বাহ্যিক জগতে কি কি রয়েছে, যেমন আলো, গাছ, বাড়ি, এগুলো কিসের মাধ্যম দিয়ে আমরা উপলব্ধি করতে পারি? আমাদের ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে দেখতে পারি, এগুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে উপলব্ধি করতে পারছি। যেগুলো আমরা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে উপলব্ধি করতে পারছি, সেটাকে বলা হয় কি ফিজিক্যাল ফেনোমেনা বা ভৌত প্রতিভাস। লেখা গেছে? এগুলো কিন্তু লিখে নাও খাতায়, তাহলে থাকবে। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে কি মানসিক প্রতিভাস বা মেন্টাল ফেনোমেনা। মেন্টাল ফেনোমেনা কি? মেন্টাল ফেনোমেনা হলো কি, যেগুলো চেতনা বা কনসাসনেস এর মাধ্যম দিয়ে যেগুলো আমাদের কিন্তু উপলব্ধি করতে পারি। কনসাসনেস, যেগুলো চিন্তা, যেমন আমাদের স্মৃতি, কল্পনা, বিচার, ঘৃণা, তো এগুলো কিন্তু চেতনার, কনসাসনেস এর সাথে কিন্তু যুক্ত। মানসিক প্রতিভাস কিন্তু আমাদের চেতনার সাথে যুক্ত। চিন্তা, স্মৃতি, এগুলো কিন্তু কল্পনা, এগুলো কিন্তু সব মানসিক প্রতিভাস। তো তিনি কিন্তু এই মেন্টাল ফেনোমেনা থেকে ফিজিক্যাল ফেনোমেনাকে আলাদা করলেন, পৃথক করলেন। তো ব্রেন্টানোর সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা কি ছিল? ইন্টেনশনালিটি। এটাই কিন্তু হুসাল ব্রেন্টানোর কাছ থেকে গ্রহণ করেছেন। ব্রেন্টানোর মতে কিন্তু প্রত্যেকটা মানসিক ক্রিয়া, আমাদের প্রত্যেক মানসিক ক্রিয়া কিন্তু কোনো না কোনো বস্তুর প্রতি নির্দেশিত থাকে, অভিমুখী হয়ে থাকে, ডাইরেক্টেড টুয়ার্ডস অ্যান অবজেক্ট। Consciousness is directed towards an object, provide the conceptual foundation. চেতনা, তিনি কি বললেন, যে চেতনা সবসময় কোনো না কোনো বস্তু বা বিষয় অভিমুখী। চেতনা কখনোই কোনো শূন্য হতে পারে না, চেতনা কখনোই শূন্য হতে পারে না। তিনি কিন্তু এটা বললেন, ব্রেন্টানো বলছেন। যেমন আমি একটা ফুল দেখছি, আমি একটা বাড়ি নিয়ে কল্পনা করছি, আমার চেতনাটা বাড়ি নিয়ে রয়েছে, আমার চেতনাটা, কনসাসনেসটা ফুলের প্রতি রয়েছে, বিষয় রয়েছে সেখানে। চেতনা কিন্তু কখনোই শূন্য অবস্থায় থাকে না, প্রতিটা ক্ষেত্রেই চেতনা কিন্তু কোনো না কোনো বস্তুর প্রতি অভিমুখী হয়ে থাকে। তাহলে ব্রেন্টানো এটাকে কি বললেন? ইন্টেনশনাল ইন এক্সিস্টেন্স অফ দ্য অবজেক্ট। কি বললেন? ইন্টেনশনাল ইন এক্সিস্টেন্স অফ দ্য অবজেক্ট। কোনো না কোনো বিষয়ের প্রতি আমাদের চেতনা কিন্তু থাকে।
তাহলে হুসার কিন্তু এইভাবে এই এই যে ইন্টেনশনালিটি, এই ধারণাটা কিন্তু তিনি ব্রেন্টানোর কাছ থেকে গ্রহণ করেছেন। তাহলে এই ব্রেন্টানোর কাছে এই ইন্টেনশনালিটি এটা ছিল কিন্তু মানসিক ঘটনার বৈশিষ্ট্য। সব সময় ইংলিশ টার্মগুলোকে তোমরা কিন্তু পড়বে, আমি এখনো বলছি, বাংলা দেখবেই না, কারণ তোমাদের নেটের এক্সামে তোমরা গেলেই দেখতে পারে বাংলার কোনো সিনই নেই সেখানে, ঠিক আছে? তো সবসময় আমি এটা কিন্তু বলবো তোমরা ইংলিশ টার্মগুলো দিয়েই পড়বে। হুসাল বলো, যে কোনো ফিলোসফার বলো, কখনো বাংলা পড়ো না, ইংলিশটা পড়ো। তো ব্রেন্টানোর কাছে কিন্তু ইন্টেনশনালিটি এটা কিন্তু মানসিক ঘটনার বৈশিষ্ট্য, এবং হুসালের কাছে ইন্টেনশনালিটি এটা কি হয়ে ওঠে, যে সমগ্র চেতনার মৌলিক কাঠামো। ফেনোমেনোলজির কেন্দ্রবিন্দুই হচ্ছে কি ইন্টেনশনালিটি। অল কনসাসনেস ইজ সামথিং, লিখে নাও, অল কনসাসনেস অফ সামথিং। চেতনা সবসময় কোনো না কোনো বিষয় বা বস্তুর অভিমুখী হয়ে থাকে। সো এখানে বলছে while Brentano developed intentionality within the framework of descriptive psychology, Husserl transformed it into the central principle of phenomenology, used it to investigate the essential structures of consciousness and experience. তো ব্রেন্টানোর মতে মনোবিজ্ঞানের কাজ হলো কি, যে মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে বর্ণনা করা, এবং এই ধারণাটা থেকেই তিনি হুসার কিন্তু অনুপ্রাণিত হলো, ঠিক আছে? কিন্তু হুসার কি মনে করলো, শুধুমাত্র এই যে ব্রেন্টানো বলছে যে মনস্তাত্ত্বিক বর্ণনা, শুধুমাত্র কিন্তু এই মনস্তাত্ত্বিক বর্ণনাই যথেষ্ট নয়, আমাদের কি কি জানতে হবে, যে এই অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার গঠন কি রয়েছে, চেতনা কিভাবে এই জগৎটাকে প্রকাশ করছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে। এবং এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই কিন্তু ফেনোমেনোলজির কিন্তু জন্ম হলো। তো ব্রেন্টানো কি করলো, ব্রেন্টানো কিন্তু ডেসক্রিপটিভ সাইকোলজি, লিখে নাও এগুলো, ব্রেন্টানো কিন্তু ডেসক্রিপটিভ সাইকোলজি এবং ইন্টেনশনালিটি, এই ধারণাটা কিন্তু এডমন্ড হুসালের ফেনোমেনোলজির মানে প্রাথমিক যে উৎস, ব্রেন্টানো দেখিয়েছিলেন কি, যে সমস্ত মানসিক ক্রিয়া কোনো না কোনো বস্তুর অভিমুখী। হুসাল কি করলেন, হুসাল কিন্তু ব্রেন্টানো থেকে এই ধারণাটা নিয়ে কি করলেন, তিনি কিন্তু এই ধারণাটাকে বিস্তৃতভাবে একদম ডেসক্রিপটিভ ওয়েতে কিন্তু চেতনার মৌলিক কাঠামো হিসেবে ব্যাখ্যা করলেন। ফেনোমেনোলজির একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি স্থাপন করলেন কিন্তু এখান থেকেই। তারপর দেখো, হ্যাঁ, ব্রেন্টানো কি বলেছিলেন, যে সমস্ত যে মানসিক ক্রিয়াগুলো রয়েছে সেটা কোনো না কোনো বস্তুর প্রতি অভিমুখী, সেখানে কোনো বস্তু থাকতেই হবে, শূন্য হতে পারবে না। সমস্ত মানসিক ক্রিয়াগুলো কোনো না কোনো বস্তুর প্রতি অভিমুখী হবে, সেটা কখনোই শূন্য হতে পারবে না, ফাঁকা হতে পারবে না। আমি যখন একটা গাছকে আমি কল্পনা করছি, গাছের একটা, সেই গাছটা বস্তু, আমার চেতনাটা সেই গাছের প্রতি রয়েছে, সেই রকমই তিনি বলছেন যে মানসিক ক্রিয়াগুলো কোনো না কোনো বস্তুর প্রতি অভিমুখী। হুসাল কিন্তু এই ধারণাটাকে তিনি কি বলেছিলেন, ইন্টেনশনালিটি, কোনো বিষয়ের প্রতি অভিমুখিতা। হুসাল কিন্তু এই ধারণাটাকে বিস্তৃতভাবে চেতনার, কনসাসনেসের মৌলিক কাঠামো হিসেবে ব্যাখ্যা করলেন, এবং ফেনোমেনোলজির ভিত্তিটাকে স্থাপন করলেন, এখান থেকেই শুরু হলো, ঠিক আছে? ফেনোমেনোলজির ভিত্তি কিন্তু এখান থেকেই শুরু হলো। তারপর দেখো বলছে মিনিং অফ ফেনোমেনোলজি, মিনিং কি, phenomenology is one of the most influential philosophical movements of the 20th century. It was founded by Edmund Husserl, who sought to establish philosophy as a rigorous science. এটা দিয়ে কোশ্চেন এসেছে, philosophy as a কি rigorous science,
তাই তো? এটা দিয়ে কোশ্চেন এসেছে তো। বাই এক্সামাইন হিউম্যান এক্সপিরিয়েন্স ইন ইজ পিওর অ্যান্ড অরিজিনাল ফর্ম। তো ফেনোমেনোলজি কিন্তু বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং একটা দার্শনিক আন্দোলন, এটা একটা মুভমেন্ট। তো এর প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু এডমন্ড হুসাল। হুসালের প্রধান উদ্দেশ্য ছিল কি, যে দর্শনকে রিগোরাস সায়েন্স, একটা কঠোর বা নির্ভুল বিজ্ঞান। রিগোরাস সায়েন্স মানে বুঝতে হবে যে এটা মানে কি, কঠোর বা নির্ভুল বিজ্ঞান। দর্শনকে কিন্তু রিগোরাস সায়েন্স হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি মনে করতেন কি, যে দর্শনের প্রকৃত যে ভিত্তি, সেটা কি হওয়া উচিত, মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। আমরা জগৎ সম্পর্কে যা যা কিছু জানছি, সেটা কিন্তু কনসাসনেসের মাধ্যম দিয়েই জানি। তাহলে তিনি ফার্স্ট কি বললেন, যে দর্শনকে রিগোরাস সায়েন্স, কঠোর বা নির্ভুল বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। হুসালের পূর্বে যারা দার্শনিক ছিলেন, অধিকাংশ দার্শনিক কি করেছিলেন, অধিকাংশ দার্শনিক কিন্তু এই বাস্তবতার প্রকৃতি, অস্তিত্ব, জগতের চূড়ান্ত স্বরূপ, এগুলোকে নিয়ে আলোচনা করেছেন হুসালের যারা পূর্ববর্তী দার্শনিক ছিলেন। কিন্তু হুসাল কিন্তু দর্শনকে রিগোরাস সায়েন্স, নির্ভুল বিজ্ঞান আর কঠোর, এইটা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যে বস্তু, ঘটনা, অভিজ্ঞতা আমাদের চেতনায় কিভাবে উপস্থাপিত হচ্ছে, অর্থাৎ ফেনোমেনোলজি, এটা কিন্তু বস্তুর অস্তিত্বের ওপর প্রমাণ নয়, বরঞ্চ মানুষ যে অভিজ্ঞতার মাধ্যম দিয়ে জগৎকে জানছে, মানুষের যে অভিজ্ঞতার মাধ্যম দিয়ে জগৎকে জানতে পারছে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছেন। তাহলে ফেনোমেনোলজি কিন্তু বুঝতে গেলে কিন্তু আমি বলেছিলাম যে ব্রেন্টনও একটা কথা বলেছিলেন, যে সমস্ত কিছুই কিন্তু আমাদের চেতনা কিন্তু সবসময় কোনো না কোনো বিষয়ের অভিমুখী, এইটা কিন্তু জানা দরকার। ব্রেন্টনও তার বিখ্যাত গ্রন্থ কিন্তু সাইকোলজি ফ্রম অ্যান এম্পিরিক্যাল স্ট্যান্ড পয়েন্টে তিনি বলেছিলেন এটা, ইন্টেনশনালিটির কথা, যে প্রত্যেক চেতনা কোনো না কোনো বস্তুর প্রতি নির্দেশিত থাকে, এবং হুসাল এই ধারণাটাকেই গ্রহণ করে এবং এটাকে ফেনোমেনোলজির কিন্তু মূল ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সো এটার মিনিং কি রয়েছে দেখো, দ্য ওয়ার্ড ফেনোমেনোলজি ইজ ডেরাইভ ফ্রম টু গ্রিক ওয়ার্ডস ফাইনোমেনন, এগুলো লিখে নাও। ফাইনোমেনন মানে কি, দ্যাট হুইচ অ্যাপিয়ার্স অর অ্যাপিয়ারেন্স, অ্যান্ড লোগোস স্টাডি সায়েন্স অর রিজেন্ট ডিসকোর্স। তো ফেনোমেনোলজি এটা কিন্তু দুটো গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, একটা কি ফাইনোমেনন মানে কি, হুইচ অ্যাপিয়ার্স অর অ্যাপিয়ারেন্স, যেটা প্রতিভাত হচ্ছে, যেটা অ্যাপিয়ার হচ্ছে, আর লোগোস মানে কি, স্টাডি অর সায়েন্স অর রিজন ডিসকোর্স, বিজ্ঞান এবং যুক্তি নির্ভর আলোচনা। Therefore phenomenology literally means the study of that which appears. Very very important. Phenomenology মানেটা কি, the study of that which appears. চেতনায় যা প্রতিভাত হচ্ছে তারই বৈজ্ঞানিক আর দার্শনিক অধ্যয়ন করা। অ্যাপিয়ারেন্স বলতে কেবলমাত্র কোনো বাহ্যিক রূপকে এখানে বোঝানো হয়নি, বরং কি বোঝানো হয়েছে, যে অর্থপূর্ণ অভিজ্ঞতাকে যার মাধ্যম দিয়ে কোনো বস্তু আমাদের কাছে যেভাবে উপস্থাপিত হচ্ছে। তো এখানে ফেনোমেনোলজি এটা কিন্তু চেতনার মধ্যে উপস্থিত যে কোনো অভিজ্ঞতাকে বোঝানো হচ্ছে। আমরা যা দেখছি, আমরা যেটা স্মরণ করছি, আমরা যেটা অনুভব করছি, কল্পনা করছি, চিন্তা করছি, সবটাই হচ্ছে কি ফেনোমেনন। এক্সাম্পল ইনক্লুড seeing a tree,
গাছ দেখছি, হিয়ারিং মিউজিক, এগুলো সবটাই কিন্তু দ্যাট ইজ কল্ড ফেনোমেনন। ফিলিং পেইন, রিমেম্বারিং চাইল্ডহুড, ইমাজিং এ কাসল, এগুলো কিন্তু সবই ফেনোমেনন। বলছে কি অল দিস আর ফেনোমেনা বিকজ দে আর এক্সপিরিয়েন্স বাই এ কনসাসনেস সাবজেক্ট। হুসানের মতে কিন্তু প্রতিটা অভিজ্ঞতা চেতনার কাঠামো, কনসাসনেস সাবজেক্ট আর চেতনার কাঠামো সম্পর্কে কোনো না কোনো কিছু প্রকাশ করছে। ওকে, তারপর দ্য সেন্ট্রাল কনসার্ন অফ ফেনোমেনোলজি। তাহলে এখানে কি বলছে, ট্র্যাডিশনাল ফিলোসফি অফেন আস্কস হোয়াট ইজ রিয়েলিটি। তো ট্র্যাডিশনাল ফিলোসফাররা কি বলে যে রিয়েলিটি কি? ডাজ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড এক্সিস্ট? এক্সটার্নাল ওয়ার্ল্ড কি, বাহ্য জগৎ কি এক্সিস্ট করছে? হোয়াট ইজ দ্য নেচার অফ ম্যাটার? ম্যাটারের নেচার কি? এই ম্যাটারের নেচার কি, এগুলো নিয়ে আলোচনা করে। বাট ফেনোমেনোলজি কি ফোকাস করছে? হাউ ইজ রিয়েলিটি এক্সপিরিয়েন্স? আমরা বাস্তবতাকে কিভাবে অনুভব করব? হুসাল কি এখানে বলছেন যে আমরা বাস্তবতাকে কিভাবে অনুভব করব? হাউ ডাজ দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার টু আস? জগৎ আমাদের কাছে কিভাবে প্রকাশিত হচ্ছে? and what are the structures of consciousness that make experience possible? চেতনার জগৎ, এটা কিভাবে আমাদের এই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কিভাবে পসিবল হয় এই জগৎ সম্বন্ধে? তাহলে ফেনোমেনোলজির কেন্দ্রবিন্দু এখানে কি হলো, যে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে একটা সম্পর্ক। ফেনোমেনোলজিতে দুটো দিক রয়েছে, একটা কি সাবজেক্ট, একটা অবজেক্ট। দ্য এক্সপিরিয়েন্সিং সাবজেক্ট এন্ড দ্য এক্সপিরিয়েন্সিং অবজেক্ট। খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো থেকে কোশ্চেন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেনোমেনোলজির দুটো দিক রয়েছে, কি কি সেইগুলো? দ্য এক্সপিরিয়েন্সিং সাবজেক্ট এন্ড এক্সপিরিয়েন্সড অবজেক্ট। সাবজেক্ট মানে কি, যে অভিজ্ঞতাটা লাভ করছে। এক্সপিরিয়েন্সিং সাবজেক্ট মানে যে অভিজ্ঞতাটা লাভ করছে, তুমি অভিজ্ঞতাটা লাভ করছো। আর অবজেক্ট কি, যাকে অভিজ্ঞতা করা হচ্ছে, যে বস্তুটাকে। একটা ফুল, সে ফুল, একটা মানুষ, মানে এগুলো হচ্ছে বস্তু। তাহলে হুসাল দেখাতে চান কি, যে সাবজেক্ট এবং অবজেক্ট কখনো সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। তিনি কি বলেছেন, যে সাবজেক্ট এবং অবজেক্ট, বিষয় এবং বিষয়ী, এই দুটো কিন্তু কখনোই অভিন্ন নয়। যখন আমি একটা ফুল দেখব, আমি তো দেখছি ফুলটাকে, আমি সাবজেক্ট, আমি ফুলটাকে দেখব। তাহলে এখানে দুটোর মধ্যেই কিন্তু দুটো একে অপরের সাথে যুক্ত, বিচ্ছিন্ন কিন্তু নয়। তাহলে সাবজেক্ট অবজেক্ট হুসালের কাছে কিন্তু কখনোই বিচ্ছিন্ন নয়। and back to things themselves, হুসাল কিন্তু ফেনোমেনোলজি প্রসঙ্গে বললেন কি, the famous slogan of হুসাল phenomenology is back to things themselves। মানে বস্তুর কাছেই কিন্তু ফিরে যাওয়া, ব্যাক করা, মানে কি দর্শনকে প্রত্যক্ষ অভিজ্ঞতার কাছে ফিরে যেতে হবে। ভালো করে বুঝবে এই লাইনটা, লেখো আগে, ব্যাক টু থিংস দেমসেলফ। কি বলছে এইটার মাধ্যম দিয়ে, ব্যাক টু থিংস দেমসেলফ। তো দর্শনকে প্রত্যক্ষ অভিজ্ঞতার কাছে ফিরে যেতে হবে। দর্শনের কাজ কখনোই হবে না যে ধর্মীয় মতবাদ নিয়ে অনুসরণ করবে। দর্শন কখনোই কিন্তু কোনো রিলিজিয়াস এগুলোকে নিয়ে কখনোই কিন্তু আলোচনা করবে না, কোনো বৈজ্ঞানিক তত্ত্বের ওপর নির্ভর করবে না দর্শন। অ্যান্ড মেটাফিজিক্যাল অ্যাজাম্পশন, অধিবিদ্যা, যে বিষয়গুলো রয়েছে অধিবিদ্যার, সেইগুলোকে নিয়ে দর্শন আলোচনা করবে না। বরং কি করতে হবে, phenomenologists attempt to describe experiences exactly as they are given। বস্তু আমাদের কাছে যেভাবে উপস্থিত হচ্ছে, কোনো একটা বস্তু আমার কাছে যেভাবে উপস্থিত হচ্ছে, সেটাকে আমি সেভাবেই বর্ণনা করব। তুমি একটা গোলাপ ফুল দেখছো, কোনো একজন যে উদ্ভিদ বিজ্ঞানী রয়েছে সে বলছে কি এটা কোন প্রজাতির, এর কোষের গঠন কি,
এর কার্য কি রয়েছে, কিন্তু ফেনোমেনোলজিস্ট কি বলবে? এটা বলবে না। হুসাল কি বলবে? যে ফুলটা আমার কাছে কিভাবে প্রতিভাত হচ্ছে, কিভাবে ফুলটা আমার কাছে প্রতিভাসিত হচ্ছে, এর সৌন্দর্যটা আমি কিভাবে অনুভব করতে পারবো। তাহলে এইগুলো কি নিয়ে কিন্তু ফেনোমেনোলজিস্টরা কিন্তু বর্ণনা করবে। তাহলে ফেনোমেনোলজিস্টের অন্যতম বৈশিষ্ট্য কি, যে এরা কিন্তু এক্সপ্লেনেশনের পরিবর্তে ডেসক্রিপশন, সবকিছু ডেসক্রিপটিভলি আলোচনা করতে চায়, বিজ্ঞানের কারণটা খুঁজে বার করে। তাহলে ফেনোমেনোলজি কিন্তু এটা কিন্তু সব সময় সবকিছু ডেসক্রিপটিভলি ওয়েতে কিন্তু আলোচনা করার চেষ্টা করে। এটাই বলছে যে ডেসক্রিপশন রাদার দ্যান এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন দেবে না, তারা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে সবকিছুকে বর্ণনা করবে। সো কনসাসনেস অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট। তো তিনি হুসার কি বললেন, যে ব্যাখ্যা করা বা ডেসক্রিপটিভ ওয়েতে সবকিছুকে ব্যাখ্যা করার মাধ্যম দিয়েই নানান প্রকারের থিওরি, পূর্ব ধারণা, সেইগুলোকে কিন্তু নিলে চলবে না, পূর্ব ধারণাগুলোকে কিন্তু ব্র্যাকেট করে দিতে হবে। তিনি কি বলছেন, যে কনসাসনেস অ্যাজ দ্য স্টার্টিং পয়েন্ট, ফেনোমেনোলজির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে কি, যে কনসাসনেস। হুসালের মতে আমরা জগৎ সম্পর্কে যা কিছু জানি সবকিছু কনসাসনেসের মাধ্যম দিয়ে জানি। তাই জগৎকে বোঝার জন্য কিন্তু আমাদের চেতনাকে, কনসাসনেসটাকে বুঝতে হবে। আমরা কখনোই কোনো বস্তুকে চেতনা থেকে সম্পূর্ণ স্বাধীন অবস্থায় কিন্তু বুঝতে পারবো না। বুঝতে কি পারবো? তুমি যদি একটা, দেখো একটা কোনো বস্তু নেই, তোমার চেতনাও নেই, চেতনা ছাড়া, তোমার কনসাসনেস ছাড়া তুমি একটা বস্তুকে কিভাবে বুঝবে, যেখানে তোমার চেতনাই নেই? বোঝা যায় কি? হুসার কিন্তু একদমই একটা ঠিক কথা বলছেন, যে আমরা কখনোই কোনো বস্তুকে চেতনা থেকে সম্পূর্ণ স্বাধীন অবস্থায় জানতে পারি না। আমরা সব সময় কিন্তু এক্সপিরিয়েন্স বস্তু হিসেবে জানি। বস্তু সম্পর্কে আমাদের জ্ঞান সবসময় আমাদের কনসাসনেসের মাধ্যম দিয়ে গঠিত হয়। তুমি একটা গাছের কথা ভাবছো, তাহলে এখানে গাছ নামক কোনো বিমূর্ত বস্তুকে কিন্তু তুমি জানছো না। তুমি কি জানছো? তুমি যে গাছটাকে দেখছো, তুমি বর্তমানে যে গাছটাকে দেখছো, সেটা কিন্তু বিমূর্ত নয়। দেখছো তুমি, গাছটা রয়েছে তোমার মানে একদম সামনাসামনি। তাহলে এই কারণেই হুসাল বলছেন কি, আমরা যা কিছু পাচ্ছি সেটা কিন্তু চেতনার মাধ্যম দিয়ে পাচ্ছি, এবং কনসাসনেসই কিন্তু স্টার্টিং পয়েন্ট। and intentionality the heart of phenomenology. হুসাল বললেন যে এই ফেনোমেনোলজির সব থেকে গুরুত্বপূর্ণ ধারণা কি, ইন্টেনশনালিটি। এই ধারণার মূল উৎস কি, মানে ফ্রেঞ্চ ব্রেন্টানোর থেকে কিন্তু তিনি ধারণাটা পেয়েছিলেন। ইন্টেনশনালিটি ধারণা কার থেকে পেয়েছিলেন, এটা দিয়েও কোশ্চেন আসে। ইন্টেনশনালিটি ধারণা কিন্তু তিনি ব্রেন্টানোর কাছ থেকে পেয়েছিলেন। তাহলে এখানে তিনি কি বলছেন, যে কনসাসনেস ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস সামথিং। চেতনা কখনোই শূন্য বা কখনোই বস্তুহীন হয় না। তুমি যখন কোনো কিছুকে চিন্তা করছো, দেখছো, শুনছো, স্মরণ করছো, কল্পনা করছো, কোনো না কোনো বস্তুর প্রতি থাকবে সেটা। বস্তু ছাড়া কি হতে পারে সেটা? তুমি কোনো বস্তু ছাড়া চিন্তা করতে পারবে? পারবে না। কোনো বস্তু সেখানে উপস্থিত থাকতে হবে। চেতনা মানেই কোনো না কোনো বস্তুর দিকে সেটা ডাইরেক্টেড, নির্দেশিত থাকবে। সো এখানে কিছু এক্সাম্পল রয়েছে, যেমন আমি একটা বই দেখছি, চেতনাটা আমার বইয়ের দিকেই নির্দেশিত। আমি জাস্ট বোঝানোর জন্য এই উদাহরণগুলো দিয়েছি। হিয়ারিং এ সং, চেতনা, কনসাসনেসটা সেই গানটার প্রতি রয়েছে আমার। সো অল কনসাসনেস ইজ কনসাসনেস অফ সামথিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা।
যে আমাদের সমস্ত চেতনা কোনো না কোনো বস্তুর চেতনা। অ্যান্ড সাসপেনশন অফ অ্যাজাম্পশন ইপো কি তোমাদের কোশ্চেন দেয়, তোমাদের কিন্তু কোশ্চেন দেয় সাসপেনশন দিয়েই কিন্তু কোশ্চেনটা এসেছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ইপো কি কি এটা দিয়ে দিয়েছিল, অনেকেই মানে এটা করবে না কারণ তারা দেখছে যে ইপো কি মানে সাসপেনশন না ব্র্যাকেট করে দেওয়া, তো অনেক সময় কিন্তু ব্র্যাকেটিং না দিয়ে তোমাদের কি দেবে সাসপেনশন দিয়ে দেবে। এই কোশ্চেন গুলো কিন্তু ইংলিশ টার্ম গুলো বারে বারে বলছি, এবারও কিছু ইংলিশ টার্ম কিন্তু এইরকম কিন্তু এসেছে, অনেকেই বলছে আমাকে যে এরকম সাসপেনশন ইংলিশ টার্ম গুলো বোঝা যাচ্ছিল না, মানে এমন বাজে ভাবে দিয়েছে ইংলিশ টার্ম গুলো বোঝা যাচ্ছে না যে তার মানে কি। অনেকেই বলছে এরকম যে ঘুরিয়ে দিচ্ছে কোশ্চেন, যে বোঝা যাচ্ছে না। তো এটা কিন্তু মনে রাখতে হবে, তোমাদের ব্র্যাকেটিংও দিতে পারে আবার সাসপেনশনও দিতে পারে। এখন থেকে কিন্তু ইংলিশ টার্ম গুলো ভালো ভালো করে কিন্তু মাথায় রাখো, কারণ নেটের এক্সামে কিন্তু এরকম ভাবেই কোশ্চেন দেবে, ঘুরিয়ে কোশ্চেন দেবে, এমন ইংলিশ টার্ম দিয়ে দেবে সেটার মানেই জানো না, এরকম কিন্তু দিতে পারে। তো সাসপেনশনস অফ অ্যাজাম্পশনস আর ইপোকি, ইপোকি মানে কি বলছে, phenomenology requires a special attitude called ইপোকি or bracketing। phenomenology কিন্তু গুরুত্বপূর্ণ ধারণা কি, যে ইপোকি বন্ধনীকরণ করে দেওয়া। ইপোকি বলতে কি বোঝায়, যে আমাদের সমস্ত যে পূর্ব ধারণা রয়েছে সেইগুলোকে সাসপেনশন করে দেওয়া, আমাদের পূর্ব ধারণা পূর্ব বিশ্বাস এগুলোকে করে দেওয়া সাসপেনশন করে দেওয়া বা ব্র্যাকেট করে দেওয়া। এটা কিন্তু কোনো কিছুকে অস্বীকার করা বোঝাচ্ছে না, ভালো করে বুঝবে। তো কি বললাম, এটা কিন্তু কোনো কিছুকে অস্বীকার করা বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে, যে ব্র্যাকেট করে দিতে হবে আমাদের পূর্ব ধারণা বিশ্বাসগুলোকে, আমাদের স্থগিত রাখতে হবে। কেন এই ইপোকের কথা তিনি ফেনোমেনোলজির ধারণায় বললেন, কেন? আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত কিন্তু এই জগৎকে কিন্তু নানা রকম পূর্ব ধারণা এর মাধ্যম দিয়ে কিন্তু দেখে থাকি, বিভিন্ন দার্শনিকরা কিন্তু দেখেছে, কিন্তু হুসাল এটা করেনি। হুসাল কিন্তু এই যে ধর্মীয় বিশ্বাস, বৈজ্ঞানিক তত্ত্ব, সামাজিক যে সংস্কার রয়েছে, আমাদের যে অভ্যাস, ব্যক্তিগত যে অভ্যাস, এইসব কিন্তু আমাদের অভিজ্ঞতাকে প্রভাবিত করে। হুসাল চান কি, যে আমাদের যে এক্সপিরিয়েন্স হয় সেটাকে পুরোপুরি বিশুদ্ধ, পুরোপুরি পিওর ফ্রম, বিশুদ্ধ রূপে যাতে দেখা যায়, সেই জন্য তিনি কিন্তু আমাদের পূর্ব ধারণা বিশ্বাসগুলোকে ব্র্যাকেট করে দেওয়ার কথা বললেন। যেমন ন্যাচারাল অ্যাটিটিউড, আগে বুঝতে হবে যে ন্যাচারাল অ্যাটিটিউড কি। আমরা বলি কি, যে একটা গাছ আছে ওখানে, এখানে আমরা গাছের অস্তিত্বটা সম্বন্ধে বলছি, হুসাল বলবেন কি, যে আমাদের গাছটা কিন্তু আমার চেতনার কাছে উপস্থিত রয়েছে, গাছটা আমার কাছেই রয়েছে এবং সেটা আমার চেতনায় রয়েছে। তাহলে এখানে কিন্তু গাছের অস্তিত্বটাকে নিয়ে প্রশ্ন করছি না, কি নিয়ে প্রশ্ন করছি, যে আমি গাছটাকে কিভাবে দেখছি, গাছটা আমার অভিজ্ঞতায় কিভাবে প্রতিভাসিত হচ্ছে। তাহলে এখানে কিন্তু গাছের এসেন্স, এটাকে আবিষ্কার করা। এসেন্স কি, এসেন্স হচ্ছে কি কোনো বস্তুর সেই অপরিহার্য বৈশিষ্ট্য যেটা ছাড়া বস্তুটা তার স্বরূপটাকে হারিয়ে ফেলবে। এসেন্স বলতে কিন্তু বস্তুর সার ধর্মকে বোঝানো হয়ে থাকে, যে কোনো বস্তুর যে অপরিহার্য বৈশিষ্ট্যটা কি রয়েছে যেটা ছাড়া বস্তুটাকে আর বস্তু বলা যাবে না। তাহলে এইভাবে কিন্তু হুসাল সমস্ত পূর্ব ধারণা বিশ্বাসগুলোকে ব্র্যাকেট আর সাসপেক্টের কথা বললেন। ওকে,
তো এটাকেই বলা হচ্ছে কিন্তু ইপোকি, ব্র্যাকেট করে দেওয়া, পূর্ব ধারণা বিশ্বাসগুলোকে ব্র্যাকেট করে দেওয়া। আমি জাস্ট আজকে এটা বললাম, এখনো কিন্তু আমি ইপোকির পুরোপুরি কনসেপ্ট আসেনি, আমি জাস্ট এটা বললাম যে কি ইপোকি জিনিসটা। সার্চ ফর এসেন্স, আমি বললাম এসেন্স কি। এসেন্স হচ্ছে কোনো বস্তুর অপরিহার্য বৈশিষ্ট্য যেটা ছাড়া বস্তুটা তার স্বরূপটা হারায়, আর স্বরূপটা থাকে না। তাহলে এটাই কিন্তু বস্তুর সার ধর্মকেই কিন্তু বলা হয় কি এসেন্স। ফেনোমেনোলজি অ্যাজ এ মেথড, কি বলছে হুসার? Phenomenology is not merely a theory but also a methods of investigation. তো ফেনোমেনোলজি কিন্তু শুধুমাত্র একটা কোনো তত্ত্ব নয়, এটা কি একটা মেথডস, একটা পদ্ধতি। Its methods involves direct observation, যেমন কোনো এক্সপিরিয়েন্সকে কিন্তু সরাসরি পর্যবেক্ষণ করা, এক্সামাইন এক্সপিরিয়েন্স অ্যাজ দে অকার, যেমন দেখা, শোনা, অনুভব করা, ডাইরেক্ট অবজারভেশন করছি, এগুলো কিন্তু মেথডস, এই স্টেপ গুলো আসতে পারে। ফেনোমেনোলজি আছে মেথডস এর স্টেপ গুলো। দেন কি করব? ইপোকি, সাসপেন্ড, অ্যাজাম্পশন এন্ড প্রি জিডওয়াইজ। তো এটা কি বলছে যে পূর্ব ধারণাগুলোকে কি করব? সাসপেক্ট করে দেব, পূর্ব ধারণা বিশ্বাসগুলোকে কি করব? সাসপেক্ট করে দেব, বন্ধনীকৃত করে দেব, ব্র্যাকেট করে দেব, যাতে বিশুদ্ধ রূপটা পাওয়া যায়। and phenomenological reduction, আমাদের চেতনায় ফোকাস অন পিওর কনসাসনেস। কিসের ওপর কনসাসনেস? ফোকাস অন পিওর কনসাসনেস এর উপর ফোকাস করতে পড়েছে। কোথায়? ফেনোমেনোলজিক্যাল রিডাকশনে, চেতনায় প্রদত্ত যে বিশুদ্ধ অভিজ্ঞতা, যে পিওর ফর্ম, যে বিশুদ্ধ অভিজ্ঞতা, সেটার ওপর কিন্তু ফোকাস করা। এর মাধ্যম দিয়ে কিন্তু অভিজ্ঞতার মূল কাঠামোটা কিন্তু পাওয়া যাবে। ফোকাস করতে হবে পিওর কনসাসনেস এর ওপর, বিশুদ্ধ চেতনার ওপর। ইপোকির মাধ্যম দিয়ে কিন্তু এই স্তরে যাওয়া যাবে। ব্র্যাকেট করে যদি তুমি দাও, ব্র্যাকেট করে পূর্ব ধারণা বিশ্বাসগুলোকে যখন তুমি ব্র্যাকেট করে যাবে, তখনই কিন্তু তুমি ফোকাস করতে পারবে পিওর কনসাসনেস এর ওপরে, পিওর ফর্মের ওপরে, বিশুদ্ধ। and eidetic reduction, তারপরে স্টেজ হচ্ছে কি eidetic reduction, অভিজ্ঞতার সার সত্তা, discover the essential structures of experience, অভিজ্ঞতার সার সত্তা বা এসেন্স আবিষ্কার করা। তাহলে এই পদ্ধতির মাধ্যম দিয়ে হুসাল কি করলেন? হুসাল কিন্তু অভিজ্ঞতার মৌলিক প্রকৃতিটাকে কিন্তু উদ্ঘাটন করতে চেয়েছিলেন। So importance of phenomenology, হুসালের ফেনোমেনোলজি কিন্তু আধুনিক দর্শনে একটা বিপ্লব ঘটিয়েছিল। অভিজ্ঞতাকে কিন্তু তিনি দর্শনের ভিত্তি হিসেবে গড়ে তুলল। প্রথমবারের মতে তিনি কিন্তু মেড এক্সপিরিয়েন্স দ্য স্টার্টিং পয়েন্ট অফ ফিলোসফি। প্রত্যক্ষ অভিজ্ঞতাকে কিন্তু দর্শনের কেন্দ্রে স্থান পেল। এমফেসাইজ দ্য অ্যাক্টিভ রোল অফ কনসাসনেস, চেতনা শুধু তথ্য গ্রহণ করবে না, অ্যাক্টিভ রোল কিন্তু সেটা কিন্তু হবে কনসাসনেসের। অ্যান্ড ইনফ্লুয়েন্স এক্সিস্টেন্সিয়ালিজম, এটা কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম, অস্তিত্ববাদীদের কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল। হারমেনেটিক্স অ্যান্ড সাইকোলজি, সোশিওলজি ইনফ্লুয়েন্স কিন্তু হয়েছিলেন তারা। অ্যান্ড প্রোভাইডেড নিউ মেথডস ফর স্টাডিং হিউম্যান এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু মানব অভিজ্ঞতা বোঝার জন্য কিন্তু নতুন গবেষণা পদ্ধতিও কিন্তু তৈরি হয়েছিল ফেনোমেনোলজির ধারণা থেকে। and challenge purely objective scientific approach to reality, হুসাল দেখান কি যে মানুষের যে জীবন্ত অভিজ্ঞতা, এই জীবন্ত অভিজ্ঞতাকে উপেক্ষা করে কেবলমাত্র এই যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যম দিয়ে কখনোই বাস্তবতাকে বোঝা যায় না। তিনি কি বলছেন? যে চ্যালেঞ্জ পিওরলি অবজেক্টিভ,
মানুষের জীবন্ত অভিজ্ঞতায় কিন্তু তিনি কি বলছেন যে মানুষের জীবন্ত অভিজ্ঞতায় কিন্তু দর্শনের কেন্দ্রে স্থান পাবে। শুধুমাত্র বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যম দিয়ে কিন্তু এই বাস্তব জগৎকে বোঝা যাবে না। ওকে, তো এটা কিন্তু ছিল হচ্ছে হুসালের যে ফেনোমেনোলজির কনসেপ্ট। তো এরপর রয়েছে হচ্ছে ফাউন্ডার। আমি এগুলো একদম ছোট ছোট করে দিয়েছি যাতে মনে থাকে। হুসাল এম টু মেক ফিলোসফি অ্যাজ এ রিগোরাস সায়েন্স, যেটা বললাম। তিনি কিন্তু দর্শনকে কঠোর এবং বৈজ্ঞানিক শাস্ত্র এটা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এবং ফিনোমেনোলজির যে মূল স্লোগান ছিল সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট, ব্যাক টু থিংস দেমসেলভস, ব্যাক টু থিংস দেমসেলভস। আমরা কোনো বিষয়কে বুঝতে গেলে আগে থেকে ধারণা তৈরি করব, কোনো বৈজ্ঞানিক তত্ত্বর ওপর নির্ভর করব না, কোনো মেটাফিজিক্যাল তত্ত্বের ওপর নির্ভর করব না, বস্তুটা আমাদের চেতনার মধ্যে ঠিকভাবে রয়েছে কিনা আমরা তাকে সেইভাবেই অনুভব করব। এটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এরপর আরেকটা ধারণায় আসবো আমি, এগুলো একটুখানি কালকে আমি বোঝাবো, এগুলো এখন আমি পড়াবো না। আচ্ছা, নোয়েসিস নোয়েমা, কে জানো এই ব্যাপারটা? আগে কি পড়েছো নোয়েসিস নোয়েমা? কে বলবে? নোয়েসিস নোয়েমা কে পড়েছো? তোমাদের মাস্টার্সে এগুলো পড়ানো হয়নি? নোয়েসিস নোয়েমা মানে হুসাল পড়ানো হয়েছিল কি মাস্টার্সে তোমাদের? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, তো এই নোয়েসিস নোয়েমা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ কি জানো এই কনসেপ্টটা কি? কোশ্চেন আছে কিন্তু। তো আমি বলছি, বলো। ও আচ্ছা, ঠিক আছে। তো নোয়েসিস নোয়েমা এটা কি? এটা কিন্তু হুসাল তার কনসাসনেসের, লিখে নাও, হুসাল কিন্তু তার কনসাসনেসের বিশ্লেষণে দুটো গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছিলেন, নোয়েসিস অ্যান্ড নোয়েমা। তোমাদের কোশ্চেন দেয়, সেই জন্যই জিজ্ঞেস করলাম। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, নোয়েসিস এবং নোয়েমার তত্ত্ব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি বললাম যে হুসাল কি বললেন যে কনসাসনেস বা চেতনার বিশ্লেষণে দুটো ধারণার কথা তিনি বললেন। নোয়েসিস মানে দ্য সাবজেক্টিভ অ্যাক্ট অফ কনসাসনেস, চেতনার ক্রিয়া বা মানসিক কার্যকলাপ। চেতনার ক্রিয়া বলতে কি বোঝানো হয়? যে কোনো কিছু দেখছি আমি, আমার সামনে কোনো একটা বস্তু রয়েছে, আমি দেখছি তাকে, কোনো জিনিসকে কল্পনা করছি, জাজিং করছি, বিচার করছি। তাহলে চেতনার ক্রিয়া, যেটা আমাদের চেতনার ক্রিয়া কাজ করছে, চেতনার মাধ্যম দিকটা আমি দেখতে পাচ্ছি, অ্যাক্ট অফ কনসাসনেস কাজ করছে, চেতনার মাধ্যম দিয়ে কাজ করছে, সেটাকেই বলা হয় কি? নোয়েসিস বলা হয়। অ্যান্ড নোয়েমা কি? the object as intended or experienced in consciousness, আমার চেতনায় যেভাবে বস্তুটা উপস্থাপিত হচ্ছে, আমার চেতনায় যেভাবে বস্তুটা উপস্থাপিত হচ্ছে, the object as intended or experienced in consciousness। যেমন ধরো আমি একটা গাছ দেখছি, তো গাছটা আমার চেতনায় যেভাবে উপস্থাপিত হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু নোয়েমা। দ্য রিমেম্বার্ড ইভেন্ট, আমি সেই ইভেন্টটার কথা রিমেম্বার করছি, চেতনায়, আমার চেতনায় যেভাবে সেই ইভেন্টটা উপস্থাপিত হচ্ছে, তাহলে এটাই কিন্তু হয়ে যায় কি? নোয়েমা। দ্য অবজেক্ট অ্যাজ ইন্টেন্ডেড অর এক্সপিরিয়েন্স ইন কনসাসনেস, চেতনায় যেভাবে বস্তুটা উপস্থাপিত হচ্ছে। এইটুকুনি ক্লিয়ার হয়েছে নোয়েমা অর নোয়েসিস। তোমাদের কোশ্চেন দেবে যে নোয়েসিস মানে কি? অ্যাক্ট অফ কনসাসনেস, চেতনার ক্রিয়া। আর নোয়েমা মানে কি? অবজেক্ট অফ কনসাসনেস, চেতনার বিষয়টা। চেতনার বিষয় কি? নোয়েমা। আর চেতনার ক্রিয়া এটা কিন্তু নোয়েসিস।
মানে ক্লিয়ার হয়েছে যে বিষয়টা কি রয়েছে, একদম সোজা ভাবে বুঝবে এগুলো। বিষয়টা হচ্ছে কি নোয়েমা, আর ক্রিয়াটা, চেতনার যে ক্রিয়া, সেটা হচ্ছে নোয়েসিস। চেতনার হ্যাঁ বলো। বলছি তাহলে উপাদান বলতে পারি আমরা, উপাদানটাকে আমরা নোয়েমা বলছি, আর ওই উপাদানের দ্বারা বা হচ্ছে উদ্দীপকের দ্বারা যে ক্রিয়াটা হচ্ছে সেটাকে আমরা নোয়েসিস বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম ক্রিয়াটাকে, কাজটাকে, কনসাসনেসের দ্বারা যে কাজটা করা বোঝানো হচ্ছে সেটাকে বলা হচ্ছে নোয়েসিস। আমি কোনো কিছু রিমেম্বার করছি, চেতনার দ্বারা সেটা কাজ হচ্ছে, মনে করছি তো আমি তাকে। আর বিষয়টা কি? বিষয়টা তুমি যে জিনিসটাকে নিয়ে তুমি ভাবছো, তুমি গাছটাকে নিয়ে ভাবছো, গাছটা হলো নোয়েমা। সোজা ভাবে বোঝো, গাছটা হলো নোয়েমা। আর চেতনার ক্রিয়া, তুমি সেই জিনিসটাকে রিমেম্বার করছো, চেতনার ক্রিয়া সেটা রিমেম্বারিং, ঠিক আছে? আর যে কাজটা, মানে যেই বস্তুটা, সেটা হচ্ছে কিন্তু নোয়েমা। বোঝা গেছে? অবজেক্ট অফ কনসাসনেস লিখে নাও খাতায়, অবজেক্ট অফ কনসাসনেস হচ্ছে নোয়েমা, আর অ্যাক্ট অফ কনসাসনেস হচ্ছে নোয়েসিস। ওকে, এই দেখো আমি দিয়েও দিয়েছি রিলেশনটা। অ্যাক্ট অফ কনসাসনেস, লেখা দরকার নেই, নোটসে পেয়ে যাবে এগুলো। অবজেক্ট অফ কনসাসনেস, সিইং এন্ড সিন অবজেক্ট, রিমেম্বারিং অ্যান্ড রিমেম্বার, যে অবজেক্টটা, যে বস্তুটাকে করছো, সেটাই হচ্ছে কিন্তু নোয়েমা। আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, মেজর স্টেজ অফ হুসাল ফেনোমেনোলজি। স্টেজ গুলো, হুসালের ফেনোমেনোলজির যেই তিনটে ধাপ রয়েছে, ডেসক্রিপটিভ, ইডিটিক অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি। ডেসক্রিপটিভ ফেনোমেনোলজি কি? ডেসক্রিপশনস অফ কনসাসনেস এক্সপিরিয়েন্স, চেতনার অভিজ্ঞতার বর্ণনা দেওয়া হচ্ছে ডেসক্রিপটিভ ফেনোমেনোলজি। ইডিটিক ফেনোমেনোলজি মানে কি? স্টাডি অফ এসেন্স, সার সত্তা বা সার ধর্মের স্টাডি করা, এটা কিন্তু ইডেকটিক ফেনোমেনোলজির। আমি জাস্ট বলে যাচ্ছি, আজকে সময় নেই ডেসক্রিপটিভলি, মানে ডেসক্রিপটিভ ওয়েতে এগুলো ব্যাখ্যা করার। এন্ড ট্রান্সেন্ডেন্টাল ফেনোমেনোলজি, এটা কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ইগোর মাধ্যম দিয়ে কি করে? অর্থ গঠনের বিশ্লেষণ করে। And existential phenomenology. Existential phenomenology was later transformed into existential phenomenology. তো পরবর্তীকালে কিন্তু ফেনোমেনোলজির নতুন রূপ ধারণা করেছিল, বিশেষত হাইডেগার, জেন পল সার্ত্রে, পন্টি, তারা কিন্তু এই অস্তিত্ববাদী রূপ দেন। এই ফেনোমেনোলজি ধারণা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তারা। ওকে, and merits of phenomenology. স্টাডি অফ লিভড এক্সপিরিয়েন্স, মানুষের প্রত্যক্ষ, কিসের ওপর গুরুত্ব দিয়েছে, ফোকাস করেছে কিসের ওপরে? মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়। নিউ মেথডস ইন ফিলোসফি, ডেসক্রিপটিভ ওয়ে, ইন্ট্রোডিউস ডেসক্রিপটিভ, বর্ণনামূলক পদ্ধতিটা প্রতিষ্ঠা করেছে। কোশ্চেন আসতে পারে, ইন্ট্রোডিউস কি করেছিল? ডেসক্রিপটিভ, বর্ণনামূলক পদ্ধতিকে প্রতিষ্ঠা করেছে। ইনফ্লুয়েন্স অন মডার্ন থট, ফেনোমেনোলজি থেকে কি কি প্রভাবিত হয়েছে? এক্সিস্টেন্সিয়ালিজম, হারমেনেটিক্স এন্ড কোয়ালিটেটিভ রিসার্চ, এগুলো কিন্তু প্রভাবিত হয়েছে। ফাউন্ডেশন ফর হিউম্যান সায়েন্স, মানব বিজ্ঞানের ভিত্তি। তোমাদের যা যা কোশ্চেন দিচ্ছে কিন্তু খুব রিলেটেড, বাস্তব জীবনের সাথে খুব রিলেট করে এখন কোশ্চেন গুলো কিন্তু খুব ভালো, মানে মানে খুবই কনসেপচুয়াল, মানে কি, মানে খুব ভালোভাবে আসছে, বাস্তব জীবনের সাথে রিলেট করে কোশ্চেন গুলোকে দিচ্ছে। মানে তোমরা দেখেছো, এবার মনে হয় তোমাদের একটা কোশ্চেন এসেছিল, সবাই বলছে যে কোনো গানের ওপর একটা কোশ্চেন এসেছিল, মানে মানে সব। হুম হুম হুম, হ্যাঁ। তো আমি এটাই বলবো যে এখন কিন্তু কোশ্চেন গুলো এরকমই পাবে, শুধু নেট না, স্টেটের কোশ্চেন এরকম পাবে তোমরা। হুম, বাস্তব জীবনের সাথে রিলেট করে কোশ্চেন দেবে, তো সবটাই এইভাবে পড়ো। অ্যান্ড ক্রিটিসিজম অফ ফেনোমেনোলজি, ফেনোমেনোলজি কিন্তু অনেক সমালোচনা হয়েছিল। এক্সেসিভ সাবজেক্টিভিজম, সমালোচকদের মতে ফেনোমেনোলজি, হুসালের যে ফেনোমেনোলজি, এটা ব্যক্তিগত অভিজ্ঞতার উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। ডিফিকাল্টি অফ কমপ্লিট ইপোকি,
মানুষ কখনোই তার সব পূর্ব ধারণা পুরোপুরি বাদ দিতে পারে না। হুসাল যেমন বলছেন যে সবকিছু পূর্ব ধারণা, বিশ্বাস এগুলোকে ব্র্যাকেট করে দিতে হবে বিশুদ্ধ ফর্মটাকে পেতে গেলে, কিন্তু এটা কিন্তু হয় না। সমালোচকরা কি বলছেন যে ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবে এবং মানুষ কখনোই সব পূর্ব ধারণা পুরোপুরি বাদ দিতে পারবে না তার জীবন থেকে। এটা কিন্তু হতে পারে না, হুসাল যেমন করে বলছে। and difficulty of complete epochy, neglect of social context। অনেকের মতে এই যে ব্যক্তি চেতনার ওপর অতিরিক্ত জোর দেয় কি হবে, কনসাসনেসের ওপর, সমাজ এবং সোশ্যাল কনটেক্সটের ওপর কিন্তু অনেক কম গুরুত্ব এগুলোকে দেওয়া হবে। হিস্টোরিক্যাল এন্ড সোশ্যাল ইনফ্লুয়েন্স কিন্তু কমে যাবে। এই জন্য কিন্তু তিনি বলছেন কি, এটা কিন্তু মানে সমালোচকরা বলছেন যে হুসাল যেটা বলছেন ঠিকভাবে বর্ণনা করতে পারছেন না হুসাল। and lack of empirical verification এবং ফেনোমেনোলজিক্যাল বর্ণনাকে যাচাই করা, ভেরিফিকেশন করা কিন্তু খুব কঠিন। phenomenological descriptions are difficult to test scientifically, এটাকে কিন্তু ভেরিফাই করা যায় না, ভেরিফাই করা খুবই কঠিন। তো আজকে ফিলোসফি অ্যাজ এ রিগোরাস সায়েন্স, এটা জাস্ট আমি একটু বলে রাখছি, কালকে ডিটেলস পড়াবো। ফিলোসফি অ্যাজ এ রিগোরাস সায়েন্স, এটা কিন্তু ইজ এ ফেমাস ইজি বাই এডমন্ড হুসাল। ইন দিস ইজি, হুসাল argues that philosophy should become a strict, লিখে নাও এগুলো, strict, objective, presuppositionless science capable of providing certain knowledge। তো philosophy as a rigorous science, এডমন্ড হুসাল কিন্তু 1911 সালে এই গ্রন্থটা ফিলোসফি অ্যাজ এ রিগোরাস সায়েন্স, এটা কিন্তু তার খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ ছিল। and in this easy, হুসাল argues that philosophy should become strict। এই প্রবন্ধে তিনি কি যুক্তি দিয়েছিলেন যে দর্শনকে এমন একটা কঠোর, স্ট্রিক্ট, বস্তুনিষ্ঠ, অবজেক্টিভ অ্যান্ড প্রিসাপোজিশনলেস, পূর্ব ধারণা মুক্ত, প্রিসাপোজিশনলেস বিজ্ঞান হতে হবে, যা সবসময় কি করবে, সার্টেন, নিশ্চিত এবং সার্বজনীন জ্ঞান প্রদান করতে পারবে। তো হুসাল কি মনে করেছিলেন যে কিন্তু দর্শন কিন্তু একটা ক্রাইসিস, দর্শন একটা ক্রাইসিসে পড়েছিল। হুসালের আগে যারা ব্যাখ্যা করেছে তারা কিন্তু সেইভাবে ব্যাখ্যা করছে, কারণ দর্শন কিন্তু বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গেছিল, তার কোনো একটা সর্বজনকৃত একটা ইউনিভার্সাল ফাউন্ডেশন ছিল না, তার কোনো ইউনিভার্সাল কোনো ভিত্তি ছিল না। এই সংকটটাকেই তিনি কিন্তু দূর করার জন্য একটা আন্দোলন করেছিল এবং এই আন্দোলনের মাধ্যম দিয়ে কিন্তু এই ফেনোমেনোলজি, এটা কিন্তু একটা নতুন পদ্ধতি হিসেবে তিনি প্রবর্তন করলেন। ব্রেন্টানোর কাছ থেকে তো ধারণাটা পেয়েছিলেন ইন্টারন্যাশনালি, এবং তারপরে কিন্তু তিনি ফেনোমেনোলজিকে একটা নতুন পদ্ধতি হিসেবে প্রবর্তন করেছিলেন। এবং 19বিংশ শতাব্দীতে বিজ্ঞান, সায়েন্স, বিশেষ করে পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এগুলো কিন্তু অসাধারণ সাফল্য অর্জন করেছিল। ফলে মানুষের মনে কি ধারণা জন্মালো যে এই যে সত্যিকারের জ্ঞান শুধুমাত্র সায়েন্সই দিতে পারে, দর্শনের পক্ষে সম্ভবই নয়, শুধুমাত্র সায়েন্সই সত্য জ্ঞান দিতে পারছে। দর্শনের মধ্যে নানান প্রকার কনফ্লিক্ট রয়েছে, একজন দার্শনিক এরকম কথা বলছে, আবার অপরজন অন্যরকম বলছে, কোন রকম ইউনিভার্সাল কোনো মত নেই। এই ফলে কিন্তু দর্শনে বিভিন্ন এই যে দর্শন কি আদৌ নিশ্চিত জ্ঞান দিতে পারে, কার দর্শনে রয়েছে ডেকার্স, দর্শন কি আদৌ নিশ্চিত জ্ঞান দিতে পারে, এই সব কোশ্চেন মানুষের সেই সময় দার্শনিকদের মধ্যে কিন্তু চলছিল, আদৌ কি পারে দর্শন দিতে। সেই জন্যই কিন্তু হুসাল এই সংকটটাকে দূর করার জন্যই তিনি বললেন যে হ্যাঁ দিতে পারে, দর্শনও দিতে পারে বিজ্ঞানের মতো। ফিলোসফিকে এই জন্যই রিগোরাস সায়েন্স হিসেবে তিনি
কঠোর বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেন। তাহলে হুসালের মতে দর্শনের প্রধান একটা সমস্যা ছিল যে বিভিন্ন প্রকার দার্শনিকরা বিভিন্ন রকম মতবাদ দিচ্ছে। একজন দার্শনিক যেটা সত্য বলছে, আবার অন্যজন কি করছে, ওটাকে আবার নেগলেক্ট করছে, অস্বীকার করে দিচ্ছে। রেশনালিস্টরা যা যা বলছে সবকিছু আমাদের বুদ্ধির মাধ্যম দিয়ে আসে, আবার এমপিরিসিস্টরা কি বলছে যে সবকিছু আমাদের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আসে। আইডিয়ালিজম যা বলছে, রিয়েলিজম তার উল্টো কথা বলছে। তাহলে ফলে কোনো সার্বজনীন, কোনো ইউনিভার্সাল ট্রুথ প্রতিষ্ঠা হতে পারছিল না। এটাই কিন্তু কঠোর সমস্যা দাঁড়ালো। এই জন্যই কিন্তু তিনি ফিলোসফিকে এমন একটা মত দিতে চাইলেন যেটা ইউনিভার্সাল হবে, সবার কাছে এক হবে। দর্শনকে এই জন্যই, যেমন বিজ্ঞান সবার কাছে এক, ইউনিভার্সাল, সেই রকমই বিজ্ঞান দর্শনকে কিন্তু রিগোরাস সায়েন্স হিসেবে তিনি প্রতিষ্ঠা করতে তিনি কিন্তু চাইলেন। জাস্ট আমি বলে রাখলাম, কালকে পুরোপুরি বোঝাবো এটা, ঠিক আছে? কেন এই প্রসঙ্গটা আসলো, তোমাদের কোশ্চেন দিয়েছিল ফিলোসফি অ্যাজ রিগোরাস সায়েন্স থেকে কি কি দিয়েছিল থেকে কোশ্চেন, সেটা কি মনে আছে কারোর? মানে কি কি কোশ্চেন, মানে মানে এখান থেকে কি কিরকম টাইপের কোশ্চেন দিয়েছিল সেটা বলছি আমি। ফিলোসফি অ্যাজ রিগোরাস সায়েন্স থেকে কি কোশ্চেন এসেছিল, কারোর কি মনে রয়েছে সেই কোশ্চেনটা? যদি থাকে আমাকে একটু বলো তো। হ্যাঁ বলো। পাঁচটা স্টেটমেন্ট তুলে দিয়েছে, কারণটা জানতে। আচ্ছা, মানে তোমাদের স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন দিয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন, নাকি একটা কোনো কোশ্চেন দিয়েছে, মানে একটা কোশ্চেনের মধ্যে চারটে অপশন ছিল? একটাই কোশ্চেন দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো পারা গেছে, কোশ্চেনটার অ্যান্সার করতে পেরেছিলে? হ্যাঁ, এটাই ছিল এইভাবে, ওই কনস্ট্রাকটিভ এক্সপেরিয়েন্সিং একটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো সোজাই দিয়েছে। তো এবার আমি চলে আসবো কিছু কোশ্চেনে আজকে যেগুলো আলোচনা করলাম। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, বলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার কি হবে? হুম, ফার্স্ট কোশ্চেন, হু ইজ রিগার্ডেড অ্যাজ আ ফাউন্ডার অফ, ফাউন্ডার বলেছে হুসাল, এটা কিন্তু হুসাল হবে। ফাউন্ডার অফ, হ্যাঁ ধারণাটা নিয়েছিল, ফাউন্ডার অফ ফেনোমেনোলজি কিন্তু হুসাল হবে এটা। ওকে, আচ্ছা এটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ হুসাল ফেমাস মোটো? হুসালের ফেমাস মোটো কি ছিল? সি, ব্যাক টু থিংস দেমসেলভস। কি বলেছিল এই মোটোটার মাধ্যম দিয়ে হুসাল? বিষয়ের কাছে ফিরে যাও সর্বদা। বিষয়কে যেমন ভাবে প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যম দিয়ে পাওয়া যায়। হুসাল মনে করতেন কি যে দর্শনের কাজ হলো কি যে অভিজ্ঞতাগুলোকে সরাসরি বিশ্লেষণ করা। কে কোনো বৈজ্ঞানিক মত, ধর্মীয় মতবাদ বা অধিবিদ্যাগত কোনো ধারণার মাধ্যম দিয়ে দর্শনকে বোঝা যাবে না। তিনি কিন্তু বলছিলেন ব্যাক টু থিংস দেমসেলভস, একদম সি অপশন হচ্ছে কারেক্ট। এর পরেরটা বলো, হুইচ ফিলোসফার গ্রেটলি, হ্যাঁ এটা ব্রেন টানো হবে, একদম ব্রেন টানো হবে। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল প্রিন্সিপাল অফ ফেনোমেনোলজি? কোনটা? ইন্টেনশনালিটি, একদম ইন্টেনশনালিটি, বিষয়ের প্রতি। হ্যাঁ বলো, হুম বলো বলো। ইন্টেনশনালিটি মানে কি, যে চেতনা সর্বদা কোনো না কোনো বিষয়ের প্রতি অভিমুখী থাকে। চেতনা কখনোই শূন্য হতে পারে না, জিরো চেতনা কখনো হতে পারে কি? তোমার চেতনা যদি নেই কোনো বিষয়, তুমি যখনই কোনো কিছু নিয়েই তো ভাবছো, চেতনা কিন্তু সবসময় কোনো বিষয়ের প্রতিই থাকে। আচ্ছা,
বলছে Husserl statement all consciousness is consciousness of something refers to intentionality. What does epoche mean? Epoche মানে কি? Suspension or bracketing. ওকে, যদি সাসপেনশন নাও দেয় ব্র্যাকেট দিতে পারে। মানে তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেনই দেবে, হয় সাসপেনশন আর ব্র্যাকেটিং, এই দুটো ছাড়া আর দেবে না। Which concept is also known as bracketing? Which concept is also known as bracketing? Epoche. আচ্ছা, what is the goal of phenomenological reduction? To analyze pure experience. The term reduction is concerned with essence, সার সত্তা, একদম সার ধর্ম, কোন একটা বস্তুর সার ধর্ম। In Husserl terminology, noesis refers to act of consciousness, একদম চেতনার ক্রিয়া। Noema refers to the object as experienced in consciousness, চেতনার বস্তু যে অবজেক্ট। Which work Husserl strongly criticized psychologism? ফার্স্টেই বলেছি। লজিক্যাল ইনভেস্টিগেশনস, একদম লজিক্যাল ইনভেস্টিগেশনে কিন্তু ক্রিটিসাইজ করেছিলেন, সাইকোলজিজমের ক্রিটিসাইজ করেছেন কিন্তু লজিক্যাল ইনভেস্টিগেশন এই বইতে। According to Husserl, philosophy should be a rigorous science, একদম rigorous science. Which essay was written, এরকম কোশ্চেন আসতে পারে, by Husserl in 1911? উনিশশো সালে ফিলোসফি অ্যাজ এ রিগোরাস সায়েন্স লিখেছে। ফিলোসফি অ্যাজ এ রিগোরাস সায়েন্সই কিন্তু 1911 সালে লিখেছিলেন হুসার্ল। According to Husserl, what is the main problem with psychologism? কি বলা হয়েছিল? সাইকোলজিজমের প্রধান সমস্যা, যদি এই লজিক, এই যে যুক্তি, এই যুক্তির নিয়ম কিন্তু মানুষের মানসিক অবস্থার উপর নির্ভর করে, তো তাহলে কি হবে? এই ট্রুথটা তোমার কাছে একরকম হবে, আমার কাছে একরকম হবে। হুসার্ল সেটা চায়নি। হুসার্ল কি চেয়েছিলেন? ট্রুথটা সবার কাছে ইউনিভার্সাল হবে, সত্য তোমার কাছেও যেটা হবে বিজ্ঞানের মতো, বিজ্ঞান যেমন সবকিছুই সবার কাছে এক, আলাদা নয়। এর ফলে তিনি কিন্তু এটাই বলেছিলেন যে সবকিছু কি হবে, যদি যুক্তির নিয়ম আমাদের মানসিক মনস্তাত্ত্বিক এই মানসিক অবস্থার উপর নির্ভর করে, সাইকোলজির উপর নির্ভর করে, তাহলে এই ট্রুথটা কিন্তু ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়ে যাবে। তোমার কাছে একরকম, আবার আমার কাছে একরকম, একদম। দেখো সাইকোলজি কি, মনোবিজ্ঞান, তোমার কাছে তো মানসিক অবস্থা কি হয়, তোমার মানসিক অবস্থা একরকম, আমারটা অন্যরকম। তাহলে এটা যদি সবকিছুই মানসিক অবস্থার উপর নির্ভর করে, যুক্তির নিয়ম, লজিকের নিয়ম, তাহলে সত্যটা কিন্তু আলাদা হয়ে যাবে, ইউনিভার্সাল হবে না। এই জন্যই হুসার্ল কিন্তু সাইকোলজিজম এটাকে রিজেক্ট করে দিয়েছেন। ঠিক আছে, বোঝা গেছে মেন প্রবলেম কোনটা ছিল? ট্রুথটা সাবজেক্টিভ এন্ড রিলেটিভ। আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন। হুইচ এক্সাম্পল ইলুস্ট্রেট ইন্টেনশনালিটি? বলো কোন এক্সাম্পল গুলো দিয়ে তুমি ইলুস্ট্রেট করতে পারবে ইন্টেনশনালিটিকে, কোন এক্সাম্পল গুলো? এ বি সি আর ডি এরটা হবে না। কেন হবে না? ডি এরটা কেন হবে না? উইদাউট এনি অবজেক্ট, কোনো বিষয় ছাড়া ঘুমিয়ে থাকা হবে কি? নয়।
চেতনা সবসময় তো কোনো বিষয়ের অভিমুখী থাকতে হবে, সেই জন্য কিন্তু ডিএডটা হবে না। উইদাউট এনি অবজেক্ট বলেছে, তাহলে এ বি সি কারেক্ট অ্যান্সার। বলছি যে রিমেম্বারিং এ ফ্রেন্ড। হ্যাঁ, এটা রয়েছে যে রিমেম্বারিং এ ফ্রেন্ড মানে কোনো বন্ধুকে স্মরণ করা। হ্যাঁ, তো এটাও তো চেতনা রয়েছে কোনো বস্তুর প্রতি, কোনো ফ্রেন্ডের প্রতি রয়েছে সেটা, তাহলে এটাও হবে। ইপোকি ইনভলভস, এক মিনিট দাঁড়াও একটু। আচ্ছা, এবার বলো ইপোকি ইনভলভস। কি হবে? সি এরটা কি বলছে, যে জগতের অস্তিত্ব অস্বীকার করা, আর ডি এরটা বলছে যে বিষয়টা কিভাবে প্রতিভাসিত হচ্ছে সেটাকে ফোকাস করা, সেটাকে অবজার্ভ করা, তাই বলছে সেটার উপর অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা। হবে না, সি এরটা হবে না, একদম সি এরটা কিন্তু হবে না। তো এ বি ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা বলছে যে ফিনোমেনোলজিক্যাল রিডাকশন এইমস টু, কিসের ওপর ফোকাস অন পিওর এক্সপিরিয়েন্স, বিশুদ্ধ অভিজ্ঞতার ওপর ফোকাস করা। ইনভেস্টিগেট কনসাসনেস, চেতনাকে ইনভেস্টিগেট করা, বিশ্লেষণ করা। ডিসকভার এসেনশিয়াল স্ট্রাকচার অফ এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার মৌলিক গঠন ডিসকভার করা বা আবিষ্কার করা। এক্সপ্লেন ফিজিক্যাল কজেস অফ ইভেন্টস, ঘটনার ভৌত যে কারণ, কোন ঘটনার ভৌত কারণগুলোকে এক্সপ্লেন বা ব্যাখ্যা করা। কিসের জন্য এটা করা হয়েছে, কি কি লক্ষ্য? এ বি অনলি, বলছো এ বি অনলি? এটা কিন্তু সি এরটাও হবে, ডিসকভার এসেনশিয়াল স্ট্রাকচারস অফ এক্সপিরিয়েন্স, এটাও কিন্তু রিডাকশনের এইমস। ওকে, সি এরটাও কিন্তু হবে, অভিজ্ঞতার মৌলিক কাঠামোকে ডিসকভার করাও কিন্তু ফেনোমেনোলজিক্যাল রিডাকশনের কিন্তু লক্ষ্য। তিনটেই, ফোকাস অন পিওর এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাকে একদম পিওর ফর্মে বিশুদ্ধ রূপে বিশ্লেষণ করা। ইনভেস্টিগেট কনসাসনেস, চেতনার গঠনগত বিষয় নিয়ে আবিষ্কার করা, ইনভেস্টিগেট করা। অ্যান্ড ডিসকভার এসেনশিয়াল স্ট্রাকচারস অফ এক্সপিরিয়েন্স, এটাও হবে, অভিজ্ঞতার মৌলিক কাঠামোগুলোকে নিয়ে আবিষ্কার বা ডিসকভার করা। ঠিক আছে, কিন্তু এটা হবে না, এক্সপ্লেন ফিজিক্যাল কজেস অফ ইভেন্টস, এটা কিন্তু হবে না। এটা কিন্তু কোনো ঘটনার ভৌত বা কোনো বৈজ্ঞানিক কারণ অনুসন্ধান করে না, করে কি ফেনোমেনোলজিক্যাল রিডাকশন কিন্তু করে না, কোনো ফিজিক্যাল কজেস নিয়ে কিন্তু এক্সপ্লেন করে না, ভৌত কারণ নিয়ে এক্সপ্লেন করে না। একদম, তাহলে এ বি সি কিন্তু কারেক্ট অ্যান্সার এটার। এটা বলো হুইচ ক্রিটিসিজম আর কমনলি ডাইরেক্টেড এগেইনস্ট হুসাল ফিনোমেনোলজি, কি কি ক্রিটিসাইজ করেছে হুসালের ফিনোমেনোলজি নিয়ে, কি কি করা হয়েছে ক্রিটিসাইজ? বলছে কমপ্লিট ইপোকি ইজ ইম্পসিবল, সম্পূর্ণ ইপোকি করা কিন্তু যায় না। এক্সেসিভ এমফেসিস অন কনসাসনেস, চেতনার ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা কিন্তু এক্সেসিভ এটা। অ্যান্ড নেগলেক্ট অফ হিস্টোরিক্যাল এন্ড সোশ্যাল ফ্যাক্টর, ঐতিহাসিক সামাজিক প্রভাবের কিন্তু নেগলেক্ট করা। ওভার এমফেসিস অন ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস, পরীক্ষাগার ভিত্তিক গবেষণার উপর অতিরিক্ত গুরুত্ব। এটা হবে না ম্যাম, এটা হবে না, আর তিনটে হবে, তাই তো? হবে এ বি সি, হ্যাঁ একদম এ বি সি কিন্তু হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন। আমরাও ম্যাম ইপোকে করে করে ইপোকের মাপ প্রসেস করে করে অ্যানসারটা করছি। একদম রিডাক্ট করে করে বা বিশুদ্ধকরণ করে করে করেছো একদম। হুইচ অফ দ্য ফলোইং আর অ্যাসোসিয়েট উইথ হুসাল ফিলোসফি অ্যাজ এ রিগোরাস সায়েন্স, কোনটা কোনটা হবে এর মধ্যে থেকে? না, হলো না কিন্তু।
অপোজিশন টু সাইকোলজিজম, ভালো করে কোশ্চেনটা বোঝো। সাইকোলজিজমের বিরোধিতা। ফেনোমেনোলজি অ্যাজ এ ফিলোসফিক্যাল মেথড, ফেনোমেনোলজিকে দার্শনিক মেথডস হিসেবে প্রতিষ্ঠা করা, ফিলোসফিক্যাল মেথড হিসেবে প্রতিষ্ঠা করা। সার্চ ফর অবজেক্টিভ নলেজ, বস্তুনিষ্ঠ জ্ঞানের অনুসন্ধান। অ্যান্ড acceptance of relativism, আপেক্ষিকতাবাদকে গ্রহণ, আপেক্ষিকতাবাদকে গ্রহণ, রিলেটিভিজমকে গ্রহণ করেনি একদম। তাহলে কি করেছিল ফিলোসফি অফ রিগোরাস সায়েন্সকে? অবজেক্টিভ নলেজ কিন্তু হবে ম্যাম। একদম অবজেক্টিভ নলেজকে কিন্তু সার্চ করেছে, সাবজেক্টিভ নলেজকে কিন্তু নয়, সার্বজনীন, ইউনিভার্সাল। ঠিক আছে, সবার কাছে একই রকম হবে। আর কি বলেছিল, সাইকোলজিজমের সমালোচনা করেছে এবং ফেনোমেনোলজিকে একটা যথার্থ পদ্ধতি হিসেবে উপস্থাপিত করার চেষ্টা করেছে এবং বস্তুনিষ্ঠ সার্বজনীন জ্ঞানের সন্ধান করেছে, সাবজেক্টিভিজম এবং রিলেটিভিজমকে অপোজ করেছে, বিরোধিতা করেছে, তাই তো? তাহলে আমরা আজকে যেইটুকুনি পড়লাম সেখান থেকে কোশ্চেন গুলো সলভ করে নিলাম। ওকে, তো তোমাদের হ্যাঁ এবিসি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে, ডিএডটা হবে না। কারণ ডিএডটায় কি বলা রয়েছে, ডিএডটায় রিলেটিভিজমের কথা বলা হয়েছে। হুসাল কি, হ্যাঁ একদম, রিলেটিভিজম এবং সাবজেক্টিভিজমকে তিনি অপোজ করেছে। সবকিছু সার্বজনীন, ইউনিভার্সাল ট্রুথ হতে হবে সবার কাছে। বিজ্ঞানের রিগোরাস সায়েন্স মানে কি, দর্শনকে একটা কঠোর বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করা। সবার কাছে সায়েন্স কি, যেমন সবার কাছে ট্রুথ একই রকমই থাকে সায়েন্সে, সেরকম ফিলোসফিটাও একই রকম হবে। রিগোরাস সায়েন্স, কঠোর বিজ্ঞান হিসেবে তিনি কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছেন, যেটা তোমার কাছেও ট্রুথ, আমার কাছেও একই ট্রুথ। ওকে, আজকে যেটুকুনি পড়ালাম বোঝা গেছে সবার? আচ্ছা ঠিক আছে, এইটুকুনি যেইটুকুনি দিয়ে রাখছি সেদিনের পড়াটা সেদিনই করে ফেলবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে ওইরকম চাপ থাকে না। অনেকেই বলে যে পরীক্ষার আগে সব ভুলে যাচ্ছি, কিছু মনে পড়ছে না। হ্যাঁ